এই কি সমস্যা তোর? তুই আমার বুকে হাত দিলি কেন? আমার বুকে হাত দেওয়ার পারমিশন তোকে কে দিয়েছে? না মানে আসলে তুমি তো এখন আমার বউ, তোমার সব কিছুতে হাত দেওয়ার অধিকার আমার রয়েছে, তাই তো একটু হাত দিয়ে দেখলাম। একদম থাপ্পড় মেরে তোর সব কয়টা দাঁত ফেলে দেব, বলে দিলাম। অসভ্য মার্কা ছেলে একটা। আমি তোকে বিয়ে করেছি তাই বলি কি তোকে আমি আমার শরীরে হাত দেওয়ার পারমিশন দিয়েছি নাকি, যে তুই আমার প্রাইভেট পার্টে হাত দিবি? না মানে আসলে আমি আমার বন্ধুদের কাছে সবসময় শুনে এসেছি বউয়ের সব জিনিসে হাত দেওয়ার অধিকার থাকে, বউকে আদর করার অধিকার থাকে, তাই তো আমি তোমার পারমিশন ছাড়াই তোমার শরীরে হাত দিয়েছিলাম। তাছাড়া আজ তো আমাদের বাসর রাত, তাই আমি এগুলো করতেই পারি। চুপচাপ কাপড় চোপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড় বলছি। 1 সপ্তাহ পর তোর এক্সাম আছে, কথাটা ভুলে যাস না। আমি ভুলে যাইনি, আমি ঠিকই মনে রেখেছি। তুমি সব কিছু ভুলে গেছো। আজ আমাদের বিয়ে হয়েছে আর এখন আমাদের বাসর হবে, এই কথাগুলোর কি ভুলে গেলে চলে? বাসর তো জীবনে একবারই হয়। একদম বেশি কথা বলবি না বলে দিলাম, তাহলে কিন্তু আমি তোকে আজ সারা রাত পড়ার টেবিলে বসিয়ে রাখবো। তুই খুব ভালো করে জানিস আমার মেজাজ খারাপ হলে ঠিক কি করতে পারি। এখন তুমি সেসব কিছুই করতে পারবে না, কারণ তুমি আমার বিয়ে করা বউ। এখন তোমাকে আমি যেটা বলবো সেটাই করতে হবে। এখানে আমার কথা চলবে, তোমার কথা নয়। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও দেখবো তুই কি করে আজ সারা রাত বিছানায় পিঠ লাগাস। আমি তোকে আজ সারা রাত পড়ার টেবিলে বসিয়ে রাখবো, অ্যান্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। আরে নেহা, প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আজ আমাদের বাসর রাত, বাসর রাতে সবাই এনজয় করে, আমাকেও সেটা করতে দাও। প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না। সেটা বললে তো হবে না। আমার যেটা করতে মন চাইছে আমি সেটাই করব। আমি তোর কোনো কথাই শুনবো না। আজ সারা রাত তোকে পড়ার টেবিলেই বসে থাকতে হবে। আর যদি একবার বিছানায় গিয়ে শুয়েছিস তাহলে তোর কপালে খারাপ আছে। প্লিজ নেহা, তুমি এরকমটা করো না আমার সঙ্গে। আমি তোমার বিয়ে করা জামাই, জামাইয়ের সঙ্গে কেউ এরকম আচরণ করে না। জামাইকে ভালোবেসে আদর দিতে হয়, জামাইয়ের সঙ্গে খারাপ আচরণ করতে হয় না। চুপচাপ তোকে যেটা জিজ্ঞেস করতে বলেছি তুই সেটাই কর। তুই খুব ভালো করেই জানিস পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করিস তাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে। আর তুই আমাকে নাম ধরে কেন ডাকছিস? আমি তোর ভার্সিটির ম্যাম হই, সেটা তুই ভুলে গেছিস নাকি? হ্যাঁ, তুমি আমার ভার্সিটির ম্যাম, কিন্তু সেটা ভার্সিটিতে, এটা আমার বাড়ি। আর এখানে তুমি আমার বিয়ে করা বউ। বিয়ে করা বউকে তো সবাই ভালোবেসে আদর করে নাম ধরে ডাকে, তাহলে এখানে আমার দোষটা কোথায়? শোন, এত দোষ গুণ বিচার করার সময় আমার নেই। তুই এক্ষুনি পড়ার টেবিলে বসবি আর আমি তোকে পড়া বুঝিয়ে দেব। আজ সারা রাত তুই শুধু পড়াশোনাই করবি, অন্য কোনো কথা শুনতে চাই না। আর যদি উল্টাপাল্টা কথা বলেছিস তাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে, এটা আমি তোকে বলে দিলাম। এই বলে নেহা নীলের হাত ধরে টানতে টানতে পড়ার টেবিলে নিয়ে গেল আর পড়ার টেবিলে বসিয়ে দিল। তো ভিউয়ার্স, গল্পটার আগাগোড়া নিশ্চয়ই আপনার কিছুই বুঝতে পারছে না। তো চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আর সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। আজ থেকে 1 বছর আগে নীল যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভার্সিটিতে ভর্তি হয় তখনই তার নেহার সঙ্গে পরিচয় হয়। নেহা পড়াশোনা শেষ করে ভার্সিটির প্রফেসর হিসাবে নিযুক্ত হয়েছে আর নীল এই বছর অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। ভার্সিটির প্রথম যেদিন নীল ভার্সিটি এসেছিল সেদিন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল, তাই সে তাড়াতাড়ি করে ভার্সিটি ক্যাম্পাসে বাইক পার্ক করে হলের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ নেহার সঙ্গে তার ধাক্কা লেগে যায়। নেহা দেখতে খুবই সুন্দরী ছিল। নীল এমনভাবে নেহার উপরে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল যে নেহা তার নিচে আসে উপরে ছিল। ও মাই গড, তুমি মেয়ে না আকাশের পরি গো। শাট আপ অ্যান্ড আই সে জাস্ট শাট ইউর মাউথ। চুপচাপ আমার উপর থেকে নেমে পড়ো। এভাবে বলে না ডার্লিং, তুমি দেখতে যাও সুন্দর, তোমার শরীরটাও ঠিক তেমনই সুন্দর। তোমার উপর শুয়ে থেকে তো আমার মনে হচ্ছে যেন কোনো তুলার বালিশের উপর শুয়ে আছি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া তাহলে তোকে আমি দেখাচ্ছি। মজা দেখে তো নতুন মনে হচ্ছে, মনে হয় ভার্সিটিতে নতুন এসেছিস তাই এত বড় কথা বলার সাহস পেলি। সমস্যা নাই, আজই আমি তোকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। এই কথা বলে নেহা নীলকে নিজের বুকের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো আর তখনই নীলকে শার্টের কলার ধরে টেনে দাঁড় করালো
আর ঠাস ঠাস করে তার দুই গালে দুইটা বসিয়ে দিয়ে পড়ল। আশা করি এবার কিছুটা বুঝতে পেরেছিস। আর একটা কথা তোকে বলে দিচ্ছি, এই ভার্সিটিতে পড়াশোনা করতে হলে ভদ্রভাবে পড়াশোনা করতে হবে। এই ভার্সিটিতে পড়াশোনা করতে হলে কোনো বেয়াদবি করা চলবে না, ভালোভাবে থাকতে হবে। এখন চুপচাপ ক্লাসরুমে যা, আর বাকি কথাগুলো তোকে পরে বলে দিব। নীল তখন কোনো কিছু বলতে চেয়েও আর বলতে পারল না। ততক্ষণে নেহা চলে গেছে। এদিকে নীল অনেক খোঁজাখুঁজি করে নিজের ক্লাসরুম খুঁজে নিল আর ক্লাসে এসে বসে পড়ল। অনেকক্ষণ পরে ক্লাস টিচার ঢুকলো। নীল তো টিচারকে দেখে পুরোই অবাক। এটা তো অন্য কেউ না, একটু আগে যে মেয়েটার সঙ্গে ধাক্কা লেগেছিল সেই মেয়েটাই। নীল অনেকটা হতবম্ব আর অবাক হয়ে সবার সঙ্গে উঠে দাঁড়িয়ে টিচারকে সম্মান প্রদর্শন করলো। একটু পরে নেহা ক্লাস শুরু করলো। নেহা ছিল ইংলিশ টিচার। ইংরেজিতে নীল বরাবরই একটু দুর্বল ছিল, তাই সে নেহাকে দেখে মনে মনে একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপরও তার চেয়ারে সেটা ফুটে উঠতে দিল না। সে নিজের মধ্যে যথেষ্ট সাহসী ভাব রেখে ক্লাস করতে থাকলো। কিছুক্ষণ পরই নেহা নীলকে বেশ কিছু প্রশ্ন করে, কিন্তু নীল সেখান থেকে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাই নেহা অনেকটাই রেগে গেল আর নীলকে ক্লাসের সবার সামনে নীল ডাউন করিয়ে রাখলো। সেটা দেখে সবাই অনেক হাসাহাসি করছিল। যে ছেলেটা আজকে প্রথম ক্লাসে আসলো আর আজকে ম্যামের কাছে তাকে নীল ডাউন হতে হলো, কিন্তু নেহা সে দেখি কোনো ভ্রুক্ষেপ করলো না। সে সারা ক্লাস তাকে নীল ডাউন করিয়ে রাখলো। ক্লাস শেষ হলে সে নীলকে নিজের কেবিনে ডেকে নিল। নীল ক্লাস থেকে বের হয়ে নেহার কেবিনের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ তার ক্লাসের একটা ছেলে তাকে বলল, কি ব্যাপার, তুমি তো আজকেই প্রথম দিন ক্লাস আসলি, আর আজকেই কেন ম্যাডাম তোমাকে নিজের কেবিনে ডেকে নিচ্ছেন? সেটা তো আমি এখনও বুঝতে পারছি না। নিশ্চয়ই ম্যামের কাছে গেলেই বুঝতে পারবো। তবে আমার মনে হয় ম্যাম আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছেন, যার কারণে তিনি নিজের কেবিনে ডেকে নিয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন। তোমার মাথা খারাপ হয়েছে? তুমি চেনো এই ম্যাডামকে? উনি প্রচণ্ড রাগী আর বদমেজাজি। জানি না তোমার সঙ্গে কি হতে চলেছে, তবে সাবধান, ম্যামের সঙ্গে কোনো উল্টোপাল্টা উত্তর দিতে যেও না, তাহলে কিন্তু তোমার কপালে খারাপ হয়ে আছে, কথাটা মনে রেখো। আরে বাবা, তুমি এত চিন্তা করো না, ম্যাম আমাকে কিছুই করবেন না। আমি সত্যি বলছি, তুমি দেখে নিও। ম্যাম প্রথম দেখাতেই আমাকে ভালোবেসে ফেলেছেন, তাই তো আমাকে নিজের কেবিনে ডেকে নিয়ে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন। তোমার সে আশায় ঘুরে বাড়ি, কারণ ম্যামকে আমরা প্রত্যেকটা স্টুডেন্টই খুব ভালো করে চিনি। তিনি প্রেম করার মতো মেয়ে নন। তাছাড়া বয়স তো অনেক হয়েছে, যেহেতু ভার্সিটির প্রফেসর, তাই আমার মনে হয় ওনার হাজব্যান্ড থেকে শুরু করে বাচ্চা কাচ্চা পর্যন্ত আছে, তাই সেসব চিন্তাভাবনা বাদ দিয়ে দাও। আরে ভাই, কে বলেছে হাজবেন্ড বাচ্চা কাচ্চা থাকলে কেউ প্রেম করবে না? আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে 3 বাচ্চার মাও বাচ্চা রেখে আমার সঙ্গে পালাবে। এই কথা বলে নীল ছেলেটাকে পাশ কাটিয়ে নেহার কেবিনের দিকে অগ্রসর হতে থাকলো। নীল নেহার কেবিনে প্রবেশ করতেই নেহা নীলকে বলে, তোর বাসা কোথায় আর কোন কলেজ থেকে এসেছিস? আমার বাসা ঢাকাতেই, আর আমি ঢাকা সিটি কলেজে পড়াশোনা করতাম, সেখান থেকে এসেছি। যাই হোক ম্যাম, এবার আপনার ব্যাপারে বলুন। তোর সাহস তো কম নয়, তুই আমার কেবিনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছিস। তুই জানিস আমি তো টিচার, আর টিচারকে তুই এইভাবে প্রশ্ন করার সাহস কোথায় পাচ্ছিস? আরে ম্যাডাম, আপনি রেগে যাচ্ছেন কেন? এখানে রেগে যাওয়ার মতো কি আছে? আপনি আমার টিচার, তাই আপনি আমাকে প্রশ্ন করেছেন। আমিও আপনার স্টুডেন্ট, তাই আপনার ব্যাপারেও আমার জানার অধিকার রয়েছে। তাই তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। বলুন না আপনার ব্যাপারে কিছু। আমি তো টিচার হই, এটা তোর জন্য যথেষ্ট। আমার ব্যাপারে আর কোনো কিছু জানার আগ্রহ দেখাস না, তাহলে কিন্তু তোকে বিপদে পড়তে হবে। কথাটা মনে রাখিস, কারণ ভুলে যাবি না আমি তোর টিচার হই। বউ হলেও কিন্তু সমস্যা নেই। যাই হোক ম্যাম, আপনাকে কিন্তু আমার হেব্বি লেগেছে। আপনি চাইলে আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে পারি। কথাটা শেষ করার আগেই নেহা নিজের চেয়ার ছেড়ে উঠে এসে নীলের শার্টের কলার চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, তোর দুঃসাহস থেকে অবাক না হয়ে পারছি না। আজকে তুই প্রথম দিন ভার্সিটিতে এলি, আর আজকে এই প্রথম দিন ভার্সিটিতে এসে তুই এরকম পারফরমেন্স দেখাচ্ছিস। তোর বুকের পাটা আছে বলতে হয়। তবে একটা কথা ভুলে যাস না, তুই আমার সঙ্গে তেরামি করলে কিন্তু এই ভার্সিটিতে পড়াশোনা করাটাই তোর জন্য টাফ হয়ে দাঁড়াবে। আমি আপনার সঙ্গে তেরামি কোথায় করলাম? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। আমি সত্যি বলছি ম্যাডাম,
আপনি কিন্তু দেখতে হেব্বি সুন্দর। আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আপনি চাইলে আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে চাই। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। আমি তোর সঙ্গে আর কোনো কথাই বলতে চাই না। তোর মতো অসভ্য মার্কা একটা ছেলেকে কিভাবে প্রিন্সিপাল স্যার অ্যাডমিশন করালো সেটাই আমি বুঝতে পারছি না। তোর মতো ছেলেদের তো বস্তিতে থাকা উচিত, ভার্সিটিতে নয়। এখন তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। নীল তখন আর কিছুই না বলে ম্যামের কেবিন থেকে বের হয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। আর তখনই সেই ছেলেটা এসে তার সামনে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার ভাই, বিষয়টা কি হলো? আমি তো সেটাই বুঝতে পারলাম না। তুমি ম্যামের কেবিনে গেলে আর চুপচাপ চলে এলে, ম্যাম তোমাকে এমনি এমনি চলে আসতে দিল? সেটা কি করে সম্ভব? আরে ভাই, তোমাকে বললাম না ম্যাম আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। তাই তো ম্যাম আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য নিজের কেবিনে ডেকে নিয়েছিল। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই গিয়ে ম্যামের কাছে জিজ্ঞাসা করে আসতে পারো। ভাই, তোমার মতো আমার এত দুঃসাহস নেই যে ম্যামকে গিয়ে আমি এমন প্রশ্ন করব। কারণ আমি যদি ম্যামকে এই প্রশ্ন করি আর এই ভার্সিটিতে এক দণ্ড থাকা হবে না। কারণ ম্যামকে আমি খুব ভালো করে চিনি। তাই তুমি তোমার দুঃসাহস নিয়ে থাকো। চলো, জীবনের পথে চলতে হলে কিছুটা হলেও সাহস রাখতে হয়। এত ভীতু হতে নেই। ভীতু হতে গেলে সবসময় ঠকে যেতে হয়। তাই সবসময় একটু সাহস নিয়ে চলতে হয়, তাহলে জীবনের যুদ্ধে জয়ী হওয়া যায়। এই বলতে বলতে নীল হৃদয়কে নিয়ে ক্লাসরুমের দিকে চলে গেল। আর সেই দিনকার মতো ক্লাস পর্ব শেষ হলে ভার্সিটি ছুটি হলো। আর ভার্সিটি ছুটি হওয়ার সময় নীল গেটের সামনে দাঁড়িয়ে তার বাইক নিয়ে অপেক্ষা করছিল। প্রায় আধা ঘন্টা পরে নেহা ভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। তখনই নীল বলল, আরে ম্যাম, আমি আপনার জন্য সেই কখন থেকে বাইক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেব বলে। কিন্তু আপনি তো দেখছি আমাকে কোনো পাত্তা না দিয়ে ওদিকে গিয়ে রিক্সা করছেন কেন বলেন তো? তোকে আমি কখন বললাম যে আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিতে হবে? রাস্তায় অনেক রিক্সা রয়েছে, আমি কোনো একটা রিক্সা দিয়ে আমার বাসায় চলে যেতে পারবো। আর যদি রিক্সা না পাই তাহলে হেঁটে হেঁটে চলে যাব। কিন্তু ম্যাডাম, আমি থাকতে আপনাকে সেই কষ্টটা কিভাবে করতে দেই বলেন তো? এত সুন্দর একটা বাইক রয়েছে আমার, আর আমি সেটা দিয়ে আমার বাসা পর্যন্ত যাব, আর আপনি কি না হেঁটে হেঁটে যাবেন? এমনটা তো কখনোই আমি হতে দিতে পারি না। তাই প্লিজ ম্যাম, কোনো কথা না বলে চুপচাপ চলে আসুন। আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তুই এখন এখান থেকে যাবি নাকি যাবি না সেটাই বল। আরে ম্যাম, বললাম তো আপনি আমার সঙ্গে আসুন। আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আপনি এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কোনো রিক্সা পাবেন না, কারণ আজ রাস্তায় একটু গ্যাঞ্জাম হয়েছে, তাই কোনো রিক্সা চলাচল করবে না। এই, তোকে তো আমি বলেছি আমার ব্যাপারে এত চিন্তা করার কোনো কারণ নেই। তুই তোর মতো করে চলে যা, আমি যেইভাবে পারি বাসায় চলে যাব। আমি তোকে আমার বিষয় চিন্তা করতে বলিনি। ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আজ সারাদিন আপনি এখানে দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ি পাবেন না বাসায় যাওয়ার জন্য। তখন কিন্তু আবার আফসোস করবেন না। আরে মোর জ্বালা, তুই এখনো যাচ্ছিস না কেন? আমি কি তোকে এখনো এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি নাকি? বলছি তো তুই এখান থেকে চলে যা, আমার ব্যাপারটা আমি নিজেই দেখে নিব। তোকে আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চুপচাপ এখান থেকে চলে যা আর আমাকে উদ্ধার কর। আমি তোর সব প্যাচাল আর সহ্য করতে পারছি না। দয়া করে এখান থেকে চলে যা। নীল তখন সেখান থেকে চলে গেল আর পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছিল। কারণ আছে, সব কিছু ঠিক করে রেখেছে সে তার বন্ধুদের দিয়ে। এই রাস্তায় রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে, আর তার জন্য অবশ্য তাকে একটা মোটা অঙ্কের পেমেন্ট করতে হয়েছে। সে যাই হোক, এই ব্যাপারে একটু চিন্তিত নয়, কারণ ম্যাডামকে দেখে তার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। তাই সে যেভাবেই হোক ম্যাডামকে পটাতে চায়। প্রায় 1 ঘন্টা পর সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো আর বাইক নিয়ে ভার্সিটির সামনে উপস্থিত হলো। নেহা ম্যাডাম তাকে দেখে বলল, কি ব্যাপার, তুই আবার এখানে আসলি কেন? তুই না বাসায় চলে গেছিলি, তাহলে আবার এখানে কেন আসলি? ম্যাডাম, আমি তো সে কবে বাসায় চলে গিয়েছিলাম, কিন্তু আপনাকে তো বললাম আজ এখানে কোনো রিক্সা আসবে না। তাই চলুন আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, উল্টো এখানেই এখনো দাঁড়িয়ে আছেন। বলছি কি ম্যাডাম,
একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যার পর এই এলাকায় অনেক বখাটে ছেলেরা ঘোরাফেরা করে। তাই চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। নেহা তখন বেশ কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করলো, কারণ সে নিজেও জানে এই এলাকায় অনেক বখাটে ছেলেপেলে আছে, আর যারা সন্ধ্যার পরে রাস্তার বাইর হয়। তাই সে কিছু চিন্তা ভাবনা করে নীলকে বলল, ঠিক আছে, চল তাহলে। তবে একটা কথা মাথায় রাখবি, রাস্তায় কিন্তু তোকে আস্তে আস্তে বাইক চালাতে হবে। হুট করে ব্রেক করবি না। এই কথাগুলো যদি তুই মাথায় রাখতে পারিস, তাহলেই আমি তোর সাথে বাইকে উঠবো। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আপনি যেমন বলবেন তেমনটাই হবে। আপনি আমার ম্যাডাম, আমি কি আপনার কথা অমান্য করতে পারি? আর আপনার জন্য মায়া লাগছিল বলেই তো এতক্ষণ পর আবার বাসা থেকে ফিরে আসলাম আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, তাড়াতাড়ি উঠে পড়ুন আর এই নিন হেলমেট। নেহা তখন নীলের হাত থেকে হেলমেটটা নিয়ে মাথায় পরে নিল, আর তারপর বাইকে উঠে বসলো। তখন মনে মনে ভাবতে লাগলো, একবার যখন বাইকে উঠেছেন তখন বুঝতে পারবেন আমি কি জিনিস। নীল বাইক চালাচ্ছিল, তখনই হঠাৎ রাস্তার সামনে একটা ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা লেগে গেল। আর তখনই নেহা অনেকটা ছিটকে পড়ে যেতে চাইছিল। তাই সে নীলকে জড়িয়ে ধরলো আর বলল, কিরে, কি ব্যাপার? কি সমস্যা তোর? তোকে না আমি বলেছি আস্তে আস্তে গাড়ি চালাবি আর রাস্তা দেখে চালাবি, এইভাবে হুটহাট ব্রেক করবি না। তাহলে এরকমটা কেন করলি? আই এম সরি ম্যাডাম, এখানে ম্যানহোলের ডানটা ছিল, এটা আমি খেয়াল করিনি। আই এম রিয়েলি সরি। আর কখনো এমন হবে না। আমি দেখে চালাচ্ছি। আপনি প্লিজ একটু দয়া করে আমায় ধরে বসুন। আমি তোকে ধরে বসতে পারবো না, কারণ আমি খুব ভালো করেই জানি আমি তোকে ধরে বসলেই তুই আরো জোরে বাইক চালাবি, যাতে আমি তোকে জড়িয়ে ধরি আর তুই সেটা ফিল নিতে পারিস। আরে ম্যাডাম প্লিজ বিশ্বাস করুন, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা নয়। আমি এতটাও খারাপ নই। আপনি আমাকে ধরে বসুন। তাছাড়া সন্ধ্যা হয়ে আসছে। আপনার বাসার লোকেশন তো আরও প্রায় 20 মিনিটের পথ দেখাচ্ছে। আমাকেও তো বাড়িতে ফিরতে হবে। নেহা তখন কিছু একটা চিন্তা করে নীলকে ধরে বসলো, আর নীল আরো জোরে বাইক চালাতে লাগলো, কারণ তার মনে তো এটাই ছিল, জড়িয়ে ধরে বসবে আর সে জোরে জোরে বাইক চালাবে আর নেহার শরীরের উষ্ণতার ফিল নেবে। যেখানে পুরো 20 মিনিটের রাস্তা ছিল, সেখানে নীল 12 মিনিটের মাথায় নেহার বাসার সামনে এসে পৌঁছালো, আর নেহাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, আমি কি আগামীকাল সকালে আপনাকে এই জায়গা থেকেই নিতে আসব? আমার কিন্তু কোনো সমস্যা নেই। যদি আপনি বলেন আমি প্রতিদিনই আপনাকে নিয়ে আসা যাওয়ার দায়িত্বটা নিতে পারি। তোর মতো ছেলেদের এই একটাই সমস্যা, আমাদের মতো সুন্দরী মেয়েরা যখন একবার একটু হেল্প চায় তখন তারা যে হেল্প করতে আসিস আর আমাদের থেকে সুবিধা নিতে চেষ্টা করিস। কিন্তু বিশ্বাস কর, শেষ হবে, কোনো লাভ হবে না। আমি তোকে সেই সুযোগটা দেব না। আমার বাসার সামনে আসার তোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে আমি উবার ডেকে নেব আর প্রতিদিন উবারে করেই যাওয়া আসা করব, কিন্তু তোকে আর আমার বাসার সামনে আসতে হবে না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করেন। তবে আমি কিন্তু আপনাকে খারাপ প্রস্তাব দেইনি। আমি কিন্তু আপনাকে ভালো কথাই বলেছিলাম। আমার সঙ্গে আপনার যাতায়াত করলে নিজের যাওয়া আসার খরচটা বেঁচে যেত। আপনার বাসা থেকে ভার্সিটিতে যাওয়া আসার জন্য কিন্তু আপনাকে প্রতিদিন 300 থেকে 400 টাকা ওভার খরচ করতে হবে, কিন্তু আমার সঙ্গে ফ্রিতে যেতে পারতেন। আরে বাবা, বললাম তো আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। তুই নিজের চরকায় তেল দে আর আমাকে আমার মতোই থাকতে দে। যাই হোক, এই না 100 টাকা, এটা দিয়ে চকলেট কিনে খাস। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে প্রথম দিন আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিলাম, আর তার জন্যই 100 টাকার টিপস পেলাম। তবে একটা কথা ম্যাডাম, আমি কিন্তু এই টাকাটা খরচ করব না। আপনার দেওয়া প্রথম উপহার হিসেবে নিজের মানিব্যাগের এক কোণায় রেখে দেব। আসলে এটা সত্যি যে তোর মাথায় সমস্যা আছে। তুই এক কাজ করিস, তোর বাবার নাম্বারটা আমাকে দিস। আমি তোর বাবাকে ফোন দিয়ে বলে দিব তোকে একজন ভালো সাইকোলজি স্পেশালিস্ট দেখাতে। তা না হলে তোর যেরকম মেন্টালিটি অবস্থা, তাতে তুই বেশি দিন ঠিক থাকতে পারবি না। তোকে খুব তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে শিফট করতে হবে। নীল তখন নেহার কথার কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। আর নেহা বাসে প্রবেশ করলো। নেহা বাসে প্রবেশ করতেই তার আম্মু তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার নেহা, আজ ভার্সিটি থেকে ফিরে আসতে এত লেট হলো কেন? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আর টেনশন হচ্ছিল। ভাবলাম তোর কোনো সমস্যা হলো নাকি। তাছাড়া অনেকবার তোকে ফোন দিয়েছিলাম,
তোর ফোন সুইচ অফ বলছিল। আম্মু আসলে গতকাল রাতে ফোনটা চার্জে দিতে ভুলে গিয়েছিলাম। ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই ফোন সুইচ অফ বলছিল। আর ফোনের চার্জারও সঙ্গে নিয়ে যাইনি যে ফোনটা চার্জ দেব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নে। অতপর নেহা নিজের রুমে চলে আসলো আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিজের জামাকাপড় চেঞ্জ করে ফোনটা চার্জে বসিয়ে একটু বেলকুনিতে গিয়ে বসলো। তখন রাত নেমে এসেছে। আজকের আকাশটা মোটামুটি ভালোই লাগছে। সন্ধ্যাবেলা থেকে চাঁদ তারা দিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। আকাশটা অনেক সুন্দর লাগছে। এসব ভাবতে ভাবতে নেহার রুমে চলে আসলো আর রুমটা একটু গুছিয়ে নিল। তারপর রান্নাঘরে গিয়ে তার আম্মুকে রান্নার কাজে সহযোগিতা করলো। রান্নাবান্না শেষ হলে মা মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। গল্পে তো অনেক দূর পর্যন্ত চলে আসা হলো, কিন্তু গল্পের নায়ক নায়িকার বিষয় তো সেরকম কিছু আপনাদের বলাই হলো না। গল্পের নায়িকা নেহা, যে ভার্সিটির প্রফেসর। সে তার মায়ের একমাত্র সন্তান। মায়ের একমাত্র সন্তান বলার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। কারণ নেহার বয়স যখন 6 মাস, তখন নেহার বাবার সঙ্গে নেহার আম্মুর ডিভোর্স হয়ে যায়। আর নেহাকে তার আম্মু তার আব্বুর সঙ্গে যেতে দেয়নি, তাই নেহা তার আম্মুর কাছে থেকে যায়। আর তার আম্মু একটা প্রাইভেট ক্লিনিকে নার্স ছিলেন। তার থেকে যা বেতন পেত সেটা দিয়েই মা মেয়ের খুব ভালোভাবেই চলে যেত। মেয়ের কথা চিন্তা করে নেহার আম্মু আর দ্বিতীয় বিয়ে করেনি। নেহাকে নিয়ে তিনি পুরোটা জীবন কাটিয়ে দিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ নেহা তার মায়ের কষ্টের দিনগুলো শেষ পথে নিয়ে এসেছে। সে পড়াশোনা শেষ করে একটা ভার্সিটির প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছে আর ভালো টাকা মাইনেও পাচ্ছে। সে তার মায়ের কষ্টটা বুঝতে পারে, তাই তো মায়ের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে শুরু করেছে। অপরদিকে নীল, সে হলো কোটিপতি বাবা মায়ের একমাত্র আদরের রাজপুত্র। নীলের বাবার বেশ কয়েকটা পোশাক শিল্পের কারখানা রয়েছে। সেখান থেকে যা ইনকাম আসে সেটা দিয়ে তাদের খুব ভালোভাবে চলে যায় এবং খুব ভালো টাকা সেভও করতে পারছে, যেটা তারা নীল এবং তার বোনের ভবিষ্যতের জন্য রাখছে। গল্পের নায়ক নীল, তার একটা ছোট বোন, তার নাম রিমি। সে এবছর এসএসসি পরীক্ষা দেবে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। সেদিন নীল বাসায় ফিরে আসতে আসতে তার রাত প্রায় 8টার মতো বেজে গেছিল। তাই বাসে ঢুকতেই তার ছোট বোন তাকে বলল, কি ব্যাপার ভাইয়া, আজকেই প্রথম দিন ভার্সিটিতে গেলি আর আজকেই তোর বাসায় ফিরে আসতে 8টা বাজলো? এরপর তুই কখন বাসায় ফিরবি সেটা নিয়ে তো আমার যথেষ্ট টেনশন হচ্ছে। কামন মাই ডিয়ার সুইট সিস্টার, আজকে প্রথম দিন ভার্সিটিতে গিয়েছি, একটু লেট তো হবেই। যাই হোক, আম্মু কোথায়? আম্মুকে বলো আমার জন্য খাবার তৈরি করতে, খুব ক্ষুধা পেয়েছে। আমি তো সেই কখন থেকে তোর জন্য খাবার বানিয়ে অপেক্ষা করছি। তুই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। নীল তখন নিজের রুমে চলে গেল আর ফ্রেশ হয়ে খাবার টেবিলে খাবার খেতে আসলো। নীলের আম্মু তাকে খাবার দিয়ে কিচেনে চলে গেল। তখনই তার ছোট বোন এসে তার পাশে বসলো আর তাকে বলল, তো কি ব্যাপার ভাইয়া, ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? একদম মোটা ভার্সিটির একটা ম্যামকে আমার খুব পছন্দ হয়ে গেছে, বলতে পারিস একদম ভালোবেসে ফেলেছি। আর তার জন্যই তো এতটা লেট হলো। বলিস কি ভাইয়া, আমি তো তোর কথা বিশ্বাস করতে পারছি না। তুই প্রথম দিন ভার্সিটিতে গেলি আর প্রথম দিন ভার্সিটি গিয়ে কি না ভার্সিটির ম্যামকে পছন্দ করলি? তোর রুচি এতটা খারাপ? আরে বাবা, এভাবে বলিস না। মেয়েটা ভার্সিটির প্রফেসর তো কি হয়েছে, মেয়েটাকে কিন্তু আমার হেভি ভালো লেগেছে। মেয়েটাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি। তুই যদি একবার মেয়েটাকে দেখিস তাহলে আমি শিওর তুই মেয়ে হয়েও ওই মেয়েটার প্রেমে পড়ে যাবি। ভাইয়া, তুই মনে হয় নেশায় পড়েছিস। লেবু জল খা, সব ঠিক হয়ে যাবে। ভার্সিটির ম্যামের সঙ্গে কেউ প্রেম করে? আরে বোন, তুই বিশ্বাস কর, আমি একদম সত্যি কথাই বলছি। মেয়েটা দেখতে প্রেমে পড়ার মতোই, তাই তো আমি প্রেমে পড়ে গেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। তোর যা ইচ্ছে তাই কর। আমি তোকে এই ব্যাপারে কিছুই বলবো না, কারণ তোকে কিছু বললেও তো তুই শুনবি না। তুই তো বাবা মায়ের আদর পেয়ে পেয়ে একদম বিগড়ে গিয়েছিস। তোর যখন যেটা ভালো মনে হয় তুই তখন সেটাই করিস। অন্য কারোর কোনো কথা তুই শুনিস না, ঠিক আছে? রিমি তখন সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল আর ভয় নিয়ে বসে পড়ল। ওপর থেকে নীল খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল আর ফেসবুকে ঢুকে পড়ল। সে তার বন্ধুদের কাছে শুনেছিল মেয়েটার নাম নেহা, তাই সে ফেসবুকে অনেকবার নেহালিকে সার্চ দিল, কিন্তু কোনো ফেসবুক আইডি বা পরিচিত কোনো ফেস তার সামনে পড়ল না।
তাই সে অনেকক্ষণ ঘোরাঘুরি করে ফেসবুক থেকে বের হয়ে পড়ার টেবিলে গিয়ে বসলো। কিন্তু পড়ার টেবিলে তার কিছুতেই মন ঠিক ছিল না। তার মন বারবার নেহার কাছে চলে যাচ্ছিল। বারবার তার চোখের সামনে নেহার ছবি ভেসে উঠছিল, আর নেহার বলা কথাগুলো তার কানের কাছে বাজছিল। ইচ্ছে পড়ার টেবিলে মন বসাতে না পেরে বিছানায় এসে শুয়ে পড়লো আর ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু অনেক কষ্ট করেও সে ঘুমাতে পারলো না। রাত তখন 3টা নাগাদ হবে বাজে। তখন তার আম্মু নিচে যাচ্ছিল একটু পানি খাওয়ার জন্য। আজ সন্ধ্যা রাতে রুমে পানি নিতে ভুলে গিয়েছিল। তখনই তিনি নীলের রুমের লাইট অন দেখতে পান, আর সেটা দেখে এগিয়ে আসেন। তিনি এসে দেখেন রুমের দরজা খোলা, তাই রুমে প্রবেশ করেন। রুমে এসে দেখেন নীল রুমে নেই, তাই বেলকনিতে যায়। সেখানে গিয়ে দেখেন নীল আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে, তাই তিনি পিছন থেকে বলেন, কি ব্যাপার নীল, কি হয়েছে? এত রাতে তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে? না আম্মু, এমনিতেই ভালো লাগছে না, ঘুম আসছিল না, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি এত রাতে আমার রুমে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয়নি। আসলে পানি পিপাসা লাগছিল, তাই পানি খাওয়ার জন্য ডাইনিং রুমে যাচ্ছিলাম। রাতের বেলা রুমে পানি নিতে ভুলে গিয়েছিলাম, আর তখনই দেখলাম তোর রুমে লাইট জ্বলছে, তাই দেখতে এলাম। না, সেরকম কিছু নয়, ঘুম আসছিল না তাই বেলকনিতে এসে দাঁড়িয়ে আছি। তুমি যাও, আমি রুমে গিয়ে শুয়ে পড়ছি। নীলের আম্মু তখন রুম থেকে বের হয়ে চলে গেলেন। অপরদিকে নীল রুমে দরজা লাগিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল, কিন্তু সারা রাত চলে গেল, তার চোখে ঘুম আসলো না। সকাল 7টা বাজে সে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল, আর তখনই তার আম্মু তাকে বলল, আর সূর্য কোন দিক থেকে উঠেছে আমি তো সেটাই বুঝতে পারছি না। যে ছেলেকে সকাল 10টা বাজে ঘুম থেকে ডেকে তুলতে হয়, সে কিনা আজ সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে এসেছে। তোর হয়েছেটা কি বল শুনি? আরে আমার আবার কি হতে যাবে, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। আসলে আজ সকাল সকালে ক্ষুধা লেগে গেছে, তাই তো সকাল সকালে নাস্তা করতে চলে এলাম। নাস্তা দাও। আমার নাস্তা খেতে হলে তোমাকে 10 মিনিট ওয়েট করতে হবে, কারণ তোমরা তো কেউ এত সকালে ঘুম থেকে ওঠো না। আর আমি এইমাত্র কিচেনে এলাম, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে তোমাকে নাস্তা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই, আমি ওয়েট করছি, তুমি নাস্তা বানিয়ে আনো। অতঃপর নীলের আম্মু রান্নাঘরে চলে গেল আর নীলের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলো। নীল নাস্তা খেয়ে তারপর নিজের রুমে চলে গেল, আর ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকলো কখন সকাল 9টা বাজবে আর সে বাসা থেকে বের হবে। তার সময় যেন কাটতে চাইছিল না, সে বারবার ঘড়ির দিকে তাকিয়েছিল। সকাল 8:30টার মতো বাজে। তখনই তার বোন তার রুমে আসলো আর তাকে বলল, কি ব্যাপার ভাইয়া? আম্মুর কাছে তো শুনলাম তুই নাকি আজ সকাল 7টা বাজে ব্রেকফাস্ট টেবিলে গিয়েছিলি আর ব্রেকফাস্ট করেছিস। হ্যাঁ, এতে এত আশ্চর্য হবার কি আছে? সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল আর ক্ষুধাও পেয়েছিল, তাই তো নাস্তা করে আসলাম। কিন্তু তুই এইভাবে কেন আমায় জিজ্ঞাসা করছিস? তোর মনে তো শয়তানি বুদ্ধি উকিঝুঁকি দিচ্ছে। সে তো দেবেই, তুই কাল আমাকে যা শুনিয়েছিস সেটা শুনেই তো আমার সন্দেহ লাগছে। তুই আজ এত সকালে ঘুম থেকে উঠলে কি করে বল না, আমাকে তোর কি হয়েছে? আমার তো মনে হচ্ছে তোর ভিতরে কিছু একটা চলছে। আরে বাবা, তোকে তো কাল বললামই, আমি ম্যামকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর জানিস, আজ সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার চোখের সামনে শুধু ম্যামের চেহারাটাই ভেসে উঠছিল, আর বারবার ম্যামের বলা কথাগুলো মনে পড়ছিল, তাই সারা রাত ঘুম হয়নি। শোন ভাইয়া, প্রেমে পড়া ভালো, ভালোবাসাও ভালো, কিন্তু নিষিদ্ধ কোনো জিনিসের প্রতি মায়া জাগানোটা একদমই ঠিক নয়। তুই ওই মেয়েটাকে ভালোবেসেছিস সেটা ভালো কথা, কিন্তু যদি মেয়েটা বিবাহিত হয় তাহলে তুই কি করবি? আমি তোকে এটা বলতে চাইছি, দেখ মেয়েটা ভার্সিটির প্রফেসর, নিশ্চয়ই অনেক বয়স হয়েছে, তবে তার বিয়ে হতে পারে। যদি মেয়েটা তোর না হয় তাহলে তুই মেয়েটাকে ভালোবেসে কি পাবি বল? শোন, আমি মানুষের চোখ দেখে মনের কথা বলে দিতে পারি। আমি মেয়েটাকে দেখেই বুঝতে পেরেছি মেয়েটা বিবাহিত নয়, আর বিবাহিত হলে আমি কখনোই মেয়েটার প্রেমে পড়তাম না, আর যদি পরেও যেতাম তাহলে নিজে থেকেই নিজেকে সরিয়ে নিয়ে আসতাম। যাই হোক, সে ব্যাপারে তোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। তুই স্কুলে যাচ্ছিস না কেন এখনো? ড্রাইভার আঙ্কেলের মেয়ে অসুস্থ, সে ছুটিতে গেছে,
তুই আমাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর ভার্সিটি যাবি, সেই জন্য তোর কাছে এটা বলতে এলাম। আমি তোকে স্কুলে পৌঁছে দিতে পারবো না, তাহলে আমার লেট হয়ে যাবে। কারণ আমি নেহাকে কাল বলে এসেছি আমি আজ তাকে বাসার সামনে থেকে তুলে নিব আর তারপর ভার্সিটি যাব। তাহলে আমি কিভাবে স্কুলে যাব সেটা একবার চিন্তা করিসনি? ড্রাইভার আঙ্কেল নেই, তাহলে তো আমাকে রিক্সা করে স্কুলে যেতে হবে। আর আমার বাবার এতগুলো গাড়ি টাকার বাড়ি, যদি আমি রিক্সায় করে স্কুলে যাই তাহলে কি আমার প্রেস্টিজ বলতে কিছু থাকবে? অত কিছু আমি জানি না, আর জানার প্রয়োজন আছে বলেও আমি মনে করছি না। তোকে যেটা বলছি তুই সেটাই কর। আমি তোকে স্কুলে পৌঁছে দিতে পারবো না। তোর যদি স্কুলে যেতেই হয় তাহলে তুই অন্য কিছুতে করে স্কুলে চলে যা, আর না হলে আজ স্কুলে যাবার কোনো প্রয়োজন নেই। দেখ ভাইয়া, একদম ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আমি কেন অন্য কিছুতে করে স্কুলে যাব? আমাকে তুই নিজেই স্কুলে পৌঁছে দিবি, তা না হলে কিন্তু আমি তোর এইসব কাণ্ডকীর্তি আব্বুকে বলে দেব। কথাটা মাথায় রাখিস। আচ্ছা বাবা, ঠিক আছে, আমাকে এত ভয় দেখাতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি বাইক নিয়ে অপেক্ষা করছি তোকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর নেহাকে নিতে যাব। রিমি তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল আর রেডি হয়ে নিচে চলে আসলো। তারপর নীল তাকে স্কুলে পৌঁছে দিয়ে নেহার বাসার সামনে চলে আসলো। নীল বাইক দাঁড় করাতে নেহা বাসা থেকে বের হলো। নীলকে দেখে অবাক হয়ে পড়ল। কি ব্যাপার, এই সাত সকালে তুই আমার বাসার সামনে কেন? তোকে না বলেছিলাম এখানে আসতে হবে না, তারপরও কেন এসেছিস? ম্যাডাম, আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম আমি সকালবেলা আপনাকে নিতে আসব, তাই তো সকালবেলা চলে এলাম। যাই হোক, ভার্সিটির তো টাইম হয়ে গেছে, উঠে পড়ুন প্লিজ, তাড়াতাড়ি চলে যাই। এমনিতেই আজ সকালবেলা আমার বোনকে তার স্কুলে পৌঁছে দিতে হয়েছে, তাই লেট হয়ে গেছে। তুই চলে যা, আমি তোর সঙ্গে যাব না। আমি উবার ডেকেছি, উবারে করেই চলে যাব। ম্যাডাম, আমি তো বলেছিলাম উবার ডাকার কোনো প্রয়োজন নাই, আমি নিজেই আপনাকে ভার্সিটি পর্যন্ত নিয়ে যাব আর ভার্সিটি থেকে বাসায় পৌঁছে দেব। তাহলে আপনি কেন শুধু শুধু নিজের টাকা খরচ করতে গেলেন? আমার টাকা পয়সা নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না। তোকে যেটা বলেছি তুই সেটাই কর। শোন, এমনিতেই এতটুকু বয়স পার করতে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তুই আশা করি আর কোনো প্যারা দিবি না। বলতে বলতেই উবার চলে আসলো আর নেহা নীলকে কোনো কিছু না বলেই উবারে চলে গেল। নীল মন খারাপ করে বেশ কিছুক্ষণ সেখানে বসে রইল। তারপর বাইক নিয়ে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে আসতেই তার বন্ধু হৃদয়ের সঙ্গে তার দেখা হলো আর হৃদয় তখন তাকে বলল, কি ব্যাপার দোস্ত, আজ আসতে দেরি হলো কেন? এই তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আসতে দেরি হলো। মিথ্যা কথা কেন বলছো? বন্ধুদের সঙ্গে তুমি আমাকে আমার বাসার সামনে নিতে গিয়েছিলে আর আমি তোমাকে ফেলে চলে আসলাম, সেই জন্য তুমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা ভাবছিলে, তাই আসতে দেরি হলো। এসব আপনি কি বলছেন ম্যাম? নীল আপনার বাসার সামনে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করেছিল কেন? এই স্টুপিড, তুমি আমায় কেন প্রশ্ন করছো? আমি যেটুকু বলেছি সেটুকু তোমার জন্য যথেষ্ট। আর সে কেন অপেক্ষা করছিল সেটা তার কাছে জিজ্ঞেস করে নাও। আমাকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। এই বলে নেহা ম্যাডাম সেখান থেকে অফিস রুমের দিকে চলে গেল। আর অপরদিকে হৃদয় নীলকে পরপর প্রশ্ন করে চলেছে, কিন্তু নীল নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে হৃদয়ের করা প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছে না। হৃদয় তখন অনেকটা বিরক্ত হয়, বলল, আরে ভাই, কি হয়েছে তোর? তুই এভাবে হ্যাবলার মতো ওই দিকে তাকিয়ে আছিস কেন? আর ম্যাডাম কি বলে গেল সেটা তুই শুনলি? যাক, বাদ দে সেসব কথা, চল ক্লাসরুমে যাওয়া যাক, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ক্লাসে চল। তোদের মধ্যে কি হয়েছে সে সব কিছু জানার কোনো আগ্রহ আমার নেই, কারণ তোরা তো সোজা কথা বলবি না, তাহলে তোদেরকে জিজ্ঞেস করে কি লাভ আছে? যাই হোক, ক্লাস টাইম হয়েছে, ক্লাসে চল। এই বলে তারা ক্লাসরুমে চলে আসলো। আর কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। এদিকে নেহার ক্লাস শেষ হতে না হতেই নেহা যখন নিজের কেবিনে আসলো তখনই নীল তার পিছন পিছন তার কেবিনে চলে আসে আর কেবিনে প্রবেশ করেই দরজাটা লাগিয়ে দিল। কি ব্যাপার, তুই আমার কেবিনের দরজা বন্ধ করেছিস কেন? ওই যে তখন রাস্তায় আমাকে অ্যাভয়েড করে চলে আসলে, সেটার বদলা নেওয়ার জন্য। তুমি কি ভেবেছো আমি এতটাই সস্তা? কোটিপতি বাবার একমাত্র আদরের ছেলে আমি, কোনো মেয়ে আমায় অ্যাভয়েড করা তো দূরের কথা, আমার চোখে চোখ রেখে কথা বলতেও 3 বার চিন্তা করে। তুই কি আর কে, তোর পরিচয় সেই ব্যাপারে জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি তোর ম্যাম, এটাই তোর কাছে যথেষ্ট। বুঝতে পেরেছিস? না, আমি কোনো কিছুই বুঝতে পারিনি আর বোঝার চেষ্টাও করি না, কারণ আমি সোজা কথার মানুষ। সোজা কথা সবসময় বলতে পছন্দ করি। আমার সঙ্গে কেউ তেরামি করুক, এটা আমার একদমই পছন্দ নয়। আমি তো আপনাকে বললাম আপনাকে আমার পছন্দ,
ভালোবেসে ফেলেছি। তারপরও কেন আপনি বুঝতে পারছেন না আমার কথা? তোর কি ভার্সিটিতে পড়াশোনার ইচ্ছা আছে নাকি নেই? তাহলে তুই আমাকে সরাসরি বল। যদি ভার্সিটিতে পড়াশোনা করার ইচ্ছা না থাকে, আমি নিজ দায়িত্বে তোকে এই ভার্সিটি থেকে বের করে দেওয়ার বন্দোবস্ত করব। ম্যাডাম, আমি পড়াশোনা করব কি করব না সে ব্যাপারে আপনাকে ভাবতে হবে না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, সেটাই আপনার কাছে বলতে এসেছি। এই, আমি খুব ভালো করে জানি সুন্দর জিনিসের প্রতি মানুষের বরাবরই খুব বেশি আকৃষ্ট হয়, আর যখন ওই জিনিসটার প্রতি আগ্রহটা কমে আসে তখন ওই জিনিসটা মূল্যহীন হয়ে পড়ে। তাই আমি কোনো মানুষের আগ্রহের কারণ বা পছন্দের জিনিস হতে চাই না। আর প্রেম ভালোবাসা সে সব কিছু করবার বয়স আমার অনেক আগেই চলে গেছে। আর একটা কথা, কেন তুই তোর মাথায় ঢুকাচ্ছিস না? আমি তোর ম্যাম, আমার উপর কিন্তু ডিপেন্ড করছে তোর এই ভার্সিটিতে পড়াশোনা করা আর না করা। ম্যাম, পড়াশোনা আমার করতেই হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা আমার লাইফে নেই। কারণ আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, যেগুলো শুধু আমি কেন আমার 7 পুরুষ বসে খেলেও ফুরাবে না। তাই পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে সেরকম কোনো রুলস আমার লাইফে নেই। হ্যাঁ, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমার লাইফে আমার নিজের তৈরি করা অনেক রুলস রয়েছে। শোন, তুই আমার সম্পর্কে কোনো কিছুই জানিস না আর জানতে আসিসও না, তাহলে তুই নিজেকে নিঃশেষ করে ফেলবি। আর তুই নিজেকে ধন্য ধন্য করে খুঁজেও পাবি না কোথাও, কারণ আমি সেরকমই একজন মানুষ। আমি জানতে চাই না কোনো কিছু, শুধু জানি ভালোবাসি। আর ভালোবাসাকে নিজের করে পেতে হলে আমাকে যাই কিছু করতে হোক না কেন, আমি সব করতে প্রস্তুত, যদি নিজের জীবন দিতে হয় তাও। নীলের এসব পাগলামো মার্কা কথাবার্তা শুনে নেহা অনেকটাই রেগে যাচ্ছিল আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। তাই সে রেগে গিয়ে নীলকে বলল, তুই যাবি আমার কেবিন থেকে, নাকি আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে তোর নামে কমপ্লেইন করব? আপনার যা ইচ্ছে তাই করুন, আমি আপনাকে কোনো বাধা দেব না। তবে যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে কিন্তু আমি আপনার নামে বদনাম রটাবো, এই কথাটা আপনি মাথায় রাখবেন। আমি আপনার কেবিনে এসে দরজা বন্ধ করেছি, এটা কিন্তু ভার্সিটির অনেক স্টুডেন্টই নোটিশ করেছে। আর আমি যদি এখন তাদের কাছে গিয়ে বলি আপনি আমাকে এখানে ডেকে এনেছিলেন আমার সঙ্গে কুকর্ম করার জন্য, তাহলে সেটাও কিন্তু বিশ্বাস করতে 2 সেকেন্ড লাগবে না। মানে তুই কি বলতে চাইছিস? আমাকে ভয় দেখাতে চাইছিস? সেসব করে কোনো লাভ হবে না, কারণ আমি কি জিনিস সেটা ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করে জানে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি যান। প্রিন্সিপাল স্যারের কাছে আমিও দেখিয়ে দেব আমার ক্ষমতা কতটা। নেহা তখন তার কথার কোনো পরোয়া না করে নিজের কেবিন থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল আর প্রিন্সিপাল স্যারকে সমস্ত ঘটনাটাও খুলে বলল। সব কিছু শুনে প্রিন্সিপাল স্যার নীলকে নিজের কেবিনে ডেকে নিলেন আর বলেন, কি ব্যাপার নীল, আমি তোমার ব্যাপারে এসব কি শুনছি? আমি তো জানি তুমি ভদ্র ফ্যামিলির ছেলে, তোমার কাছ থেকে এসব আশা করিনি। স্যার, আপনি কি শুনেছেন আমি জানি না, কিন্তু আপনি তো আমার সম্পর্কে ভালোই আইডিয়া রাখেন আমি কেমন ফ্যামিলিতে বিলং করি। একজন মানুষ আমার নামই উল্টাপাল্টা বলবে, সেটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে তো হয় না। স্যার, আমি আপনার ভার্সিটিতে 2 বছর যাবত চাকরি করছি, আপনি তো আমার সম্পর্কে খুব ভালো করেই জানেন। আমি কেন একজন স্টুডেন্টের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে যাব? স্যার, আমার বাবার পরিচয় জানার পর শুধু এই ম্যাম কেন, ভার্সিটির প্রত্যেকটা মেয়ে হয়তো আমার পিছনে লাইনে পড়ে থাকবে, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। যার কারণে আমি সবার কাছে আমার পরিচয় সিক্রেট রেখেছি। শুধু ম্যাম আমার কাছে আমার পরিচয় জানতে চেয়েছিল, ম্যাম বলে আমি আমার পরিচয় ওনার কাছে দিয়েছি, কিন্তু উনি এরকমটা করবেন এটা আমার কল্পনার বাইরে ছিল। তোমরা দুজনে আমাকে একটা কনফিউশনের ফেলে দিছো যে আমি কোনো সিদ্ধান্ত নিতেও ভয় পাচ্ছি, কারণ দুজনকে আমি খুব বিশ্বাস করি, কিন্তু কার কথা বিশ্বাস করব আর কার কথা ফেলে দেব সেটাই তো বুঝতে পারছি না। প্লিজ ঘটনাটা কি হয়েছে তোমরা দুজনের সত্য কথা বলো আমাকে। স্যার, আমি যা বলেছি সব কথা সত্যি কথাই বলেছি। নীল আপনাকে মিথ্যা কথা বলছে, আপনার কাছ থেকে সবকিছু লুকাতে চাইছে। নিজের অপরাধ সে স্বীকার করতে চাইছে না। প্লিজ স্যার, আপনি একটু ওর সাথে কঠোর হন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। হাই নীল, ম্যাডাম একদম ঠিক কথাই বলেছে, তুমি আমার সঙ্গে সত্য কথা বলো, কারণ ম্যাডামকে আমি 2 বছর ধরে দেখছি, ওনার মধ্যে এরকম কোনো আচরণ আমি দেখতে পাইনি। প্লিজ কি হয়েছে আমাকে সত্য কথা বলো। ঠিক আছে, তার কোনো সমস্যা নেই, আমি আপনাকে সব কিছু বলবো, কিন্তু আপনি যদি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেন তবেই, কিন্তু আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে সত্যটা আপনি, আমি আর ম্যাডাম জানবো, আর ভার্সিটির প্রতি একটা স্টুডেন্ট জানবে আমার বানানো মিথ্যে গল্প। আমি বুঝতে পারছি না আসলে তোমার মধ্যে কি চলছে, কিন্তু
তারপরও আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি বলো কি হয়েছে, আমি তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব। অতঃপর নীল প্রিন্সিপাল স্যারকে সমস্ত ঘটনা খুলে বলল, আর এটাও বলল যে আপনি তো খুব ভালো করেই জানেন আমি আমার ফ্যামিলির সঙ্গে খুব ফ্রি হলেও আমার বাবাকে আমি একটু ভয় পাই। বাবার সঙ্গে কোনো কথা সহজে বলতে পারি না, তাই এই ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করবেন। আপনি বাবার কাছে আমি যা বলেছি ঠিক তার উল্টো কথা বলবেন। বাবাকে বলবেন ম্যাম আমাকে পছন্দ করে, আর ম্যাম খুবই ভালো একটা মেয়ে, তাই আপনি চান আমরা দুজনকে বিয়ে করি। তাছাড়া আরও একটা প্লাস পয়েন্ট আছে, আমার বাবা খুব ভালো করেই জানে আমি ইংরেজিতে একটু খারাপ ছাত্র, আর ম্যাডাম তো খুব ভালো ইংরেজি পড়ায়, সেটাকেও আপনি ইস্যু বানাতে পারেন। এই ছেলে, এসব পাগলামি মার্কা কথাবার্তা বলে কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। নিজের ছাত্রকে বিয়ে করে আমি আমার নিজের মান সম্মান ধুলোয় মিশাতে চাই না। হ্যাঁ নীল, আমি বুঝতে পারছি না তোমার কি হয়েছে, তোমার মাথায় ভূত চেপেছে কি না, এরকম কথা কেন বলছো তুমি? জানো যা বলছো সেগুলো একদম ঠিক নয়। হ্যাঁ স্যার, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু কি করব বলেন? ভালোবাসা জীবনে বলে কয়ে আসে না। ভালোবাসা ভালো লাগা জীবনে যে কারো প্রতি তৈরি হতেই পারে, তাই তো আমি ভালোবেসে ফেলেছি ম্যামকে। আর জীবনে কোনো জিনিস না পাওয়ার অভ্যেস আমার খুব একটা নেই, কিন্তু আব্বুকে একটু ভয় পাই, সেটাই সমস্যা। স্যার, আপনি এই ছেলের বাবার সঙ্গে কথা বলুন, আর পারলে একে আমাদের ভার্সিটি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করুন। তা না হলে আমি কেন, ভার্সিটির অন্য ম্যাম এবং ছাত্রীরাও নিরাপদে থাকতে পারবে না। কারণ বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলেরা এরকমই হয়ে থাকে, সেটা আমি অনেক মুভিতে দেখে এসেছি, আর এবার নিজের লাইফে সম্মুখীন হলাম। ম্যাম আপনি প্লিজ শান্ত হন, আমি দেখছি বিষয়টা কি করা যায়। আমি নীলের বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। নীল, তুমি তোমার আব্বুকে বলে দিও আগামীকাল বিকেলে বাসায় থাকতে, আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব। আগামীকাল তো শুক্রবার, তোমার বাবার অফিস বন্ধ, আর আমারও কোনো কাজ নেই। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আপনি আমার বাবার সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনাকে কিন্তু অবশ্যই আমার ব্যাপারে পজিটিভ কথা বলতে হবে, তা না হলে কিন্তু ভুলে যাবেন না আপনার একটা মেয়েও এই ভার্সিটিতে পড়াশোনা করে, আমি কিন্তু তার সঙ্গে উল্টাপাল্টা কাজ করতে বাধ্য হব। নীল, এইসব তুমি কি বলছো? তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। তুমি আমার মেয়ের সঙ্গে উল্টাপাল্টা কাজ করার কথা বলছো আর আমাকে হুমকি দিচ্ছ। তোমার কাছ থেকে এটা আমি কোনোদিনও আশা করিনি। তুমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, তোমার কাছে থেকে ভালো কিছু আশা করেছিলাম। স্যার, আমি ভদ্র ফ্যামিলির ছেলে, আর আমার কাছ থেকে আপনি ভালো কিছুই পাবেন, কিন্তু আমার কাজটা করে দেওয়ার পর যদি আপনি সেটা না করেন, তাহলে কিন্তু আমি আপনার মেয়েকে পটিয়ে আপনার মেয়ের সঙ্গে খারাপ কাজ করব। এটা আমি আপনাকে বলে দিলাম, মাথায় রাখবেন কথাটা। এই বলে নীল প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে হনহন করে বেরিয়ে গেল। এদিকে প্রিন্সিপাল স্যার মাথায় হাত দিয়ে বসে চিন্তা করছেন কি করবেন, তিনি কিছুই ভেবে পাচ্ছেন না। তখনই নেহা প্রিন্সিপাল স্যারকে বলল, তো কি ভাবছেন? এই ছেলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? আমার তো মনে হয় ছেলেটার মাথায় সমস্যা আছে। আপনি তার বাবার সঙ্গে কথা বলুন এবং তাকে মেন্টালি ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগামীকালেই ওর বাবার সঙ্গে দেখা করি, সব কিছু খুলে বলি, তারপর দেখি কি করা যায়। আপনি আমার উপর একটু ভরসা রাখুন, নিশ্চয় ভালো কিছু হবে। অতঃপর নেহা নিজের কেবিনে চলে আসলো। আর সেই দিন বিকেলে 3টার দিকে ভার্সিটির ছুটি হলো। ভার্সিটি ছুটি হতে নীল নেহার কেবিনের সামনে চলে আসলো। নেহা কেবিন থেকে বের হচ্ছিল, তখনই হাত ধরে বলল, ডার্লিং, এই মুহূর্তে তোমার কোনো অজুহাত আমি মানছি না, তোমাকে আমার সঙ্গেই যেতে হবে। আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দেব, আর আজ তোমার বাসায় যাব। তুমি নিজের হাতে আমাকে 1 কাপ কফি বানিয়ে খাওয়াবে, কারণ মাথাটা আজ খুব গরম হয়ে আছে। নীল প্লিজ, তুমি এরকম করো না। ভার্সিটির স্টুডেন্টরা এগুলো দেখছে, ভার্সিটির স্টুডেন্টরা এগুলো দেখলে এগুলোর থেকে কি শিখবে তুমি ভাবতে পারছো? উফ, আমার মেজাজ খারাপ করবেন না, আমি কারো নীতি কথা শুনতে বাধ্য নই। চুপচাপ আমার সঙ্গে আসুন আর বাইকে উঠে বসুন। উফ, আমার মেজাজ খারাপ করবেন না, আমি কারো নীতি কথা শুনতে বাধ্য নই। চুপচাপ আমার সঙ্গে আসুন আর বাইকে উঠে বসুন, আমি অন্য কোনো কথা শুনতে চাই না। নেহা তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো নীলের সাথে নীলের সাথে তর্কে গিয়ে কোনো লাভ হবে না, কারণ নীল যেটা বলছে সেটাই করবে, তাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। তাই সে চুপচাপ নীলের সঙ্গে ভার্সিটির বাইরে চলে আসলো। ভার্সিটির বাইরে এসেই ঘটল অঘটন। ঠাস ঠাস করে নীলের 2 গালে 2টা চড় মেরে বলল,
এই তুই নিজেকে কি ভাবিস বলতো? ভার্সিটির ভেতরে তোকে কিছু বলিনি, কিন্তু এখানে তো তোকে ছেড়ে দেব এমনটা নয়। আমি তোর টিচার আর তুই আমার স্টুডেন্ট, সেটা ভুলে যাস কি করে? ভার্সিটিতে গ্যাঞ্জাম করলে স্টুডেন্টরা নিয়ে হাসাহাসি করতো, তাই সেখানে তোকে কিচ্ছু বলিনি। দেখো নেহা, এখন আমি তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করছি, কিন্তু তুমি এমন কিছু করো না যাতে আমি ভদ্রতার সীমা অতিক্রম করতে বাধ্য হই। কারণ তুমি খুব ভালো করেই জানো আমি কি করতে পারি আর না পারি। আমার মেজাজ খারাপ করো না। আমি তোর কোনো কথা শুনতে বাধ্য নই, তুই কি করবি করে নে। আমি কি তোর চাকর নাকি? তুই আমাকে যা বলবি আমি তাই করব। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার চাকর হতে যাবে কোন দুঃখে? আমি তোমাকে কোনো দিন চাকর বানানোর কথা কল্পনাতেও আনিনি। তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে আমার হৃদয়ের মনে কোথায় থাকবে? তোর এই সস্তা মার্কা ডায়লগগুলো তুই অন্য মক্কেলের জন্য রেখে দে। এগুলো আমার পেছনে খরচ করে কোনো লাভ হবে না, কারণ আমি সেরকম মেয়ে নই, সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই তোকে শেষবারের মতো বলছি, এসব ফালতু স্পেশাল বন্ধ কর আর চুপচাপ আমার হাতটা ছেড়ে এখান থেকে চলে যা। তুমি কি ভেবেছো তুমি প্রচণ্ড জেদি আর একগুয়ে? তুমি যা বলবে তাই হবে, কিন্তু সেরকমটা নাও হতে পারে। আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। আমি তোমাকে আমার সঙ্গে বাইকে করেই তোমার বাসা পর্যন্ত নিয়ে যাব, আর যেটা বলেছি সেটাই করব। এই কথা বলে নেহাকে নীল কোলে তুলে নিল আর বাইকে বসিয়ে সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট করলো। নেহা তখন কোনো কিছু বলতে চেয়েও আর বলতে পারলো না, কারণ এই মুহূর্তে চলন্ত বাইক থেকে নেমে গেলে তারই বিপদ হবে, পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। তাই সে চুপচাপ বাইকে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই নীল নেহাকে নিয়ে তার বাড়ির সামনে পৌঁছে গেল আর বাইক থেকে নামিয়ে নিয়ে বলল, আমি 5 মিনিটের মধ্যে আসছি, তুমি ভিতরে গিয়ে আমার জন্য কফি বানাও। আমি তো প্রথম দিন শ্বশুরবাড়ি যাচ্ছি, তাই খালি হাতে যেতে পারি না। তবে আমি আসার পর যেন বাসার গেট খোলা পাই, তা না হলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। নেহা তখন কোনো কিছু না বলেই বাসার ভিতর চলে গেল আর দরজা আটকে দিল। নীল প্রায় 10 মিনিট পর ফিরে আসলো আর দরজায় কয়েকবার কলিং বেল দিল, কিন্তু নেহা দরজা খুলল না। অনেকবার দরজার সামনে দাঁড়িয়ে নেহার নাম ধরে ডাকাডাকি করলো, তারপর নেহা দরজা খুলতে আসলো না। অপরদিকে নেহার আম্মু বাইরে থেকে কারোর গলার আওয়াজ শুনে নেহাকে ডাক দিয়ে বললেন, কি রে নেহা, কই তুই? সেই কখন থেকে কেউ একজন তোকে নাম ধরে ডাকছে আর কলিং বেল বাজাচ্ছে, তুই দরজা খুলছিস না কেন? কি হয়েছে বল শুনি। সাবধান আম্মু, একদম দরজা খুলবে না। বাইরে একটা পাগল দাঁড়িয়ে আছে, এর মাথায় সমস্যা আছে, মুখে যা আসে তাই বকে যাচ্ছে, কিন্তু তুমি ওর কথা শুনো না। আরে বাবা, সে না হয় বুঝতে পারলাম, কিন্তু সে তো অনেকক্ষণ ধরে তোর নাম ধরে ডাকাডাকি করছে। তুই বাহিরে গিয়ে দেখ কি হয়েছে। আম্মু, আমি ভার্সিটি থেকে ফেরার সময় এসে দেখেছি, এখন আর দেখার কোনো প্রয়োজন নেই। তুমি কোনো টেনশন নিও না, তুমি তোমার রুমে গিয়ে বিশ্রাম নাও, আমি দেখে নেব ব্যাপারটা। নীলের আম্মু তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। অপরদিকে নীল ততক্ষণে ওয়াশরুমের পাইপে উপরে উঠে এলো একদম নেহার রুমের বেলকুনিতে। নেহা তখন নিজের রুমে ড্রেস চেঞ্জ করছিল, তখনই হঠাৎ বেলকুনিতে কোনো পুরুষ মানুষ দেখে সে চিৎকার দিয়ে উঠল, এই কে এখানে? কে আপনি? আমি রুমের ড্রেস চেঞ্জ করছি আর আপনি এখানে আসলেন কি করে? নীল ততক্ষণে রুমের ভিতর প্রবেশ করেছে। নেহা ততক্ষণে নিজের কাপড় চোপড় ঠিক করে নিয়েছে। নীল তখন নেহাকে বলে, তোমাকে কিন্তু কাপড় ছাড়াই অনেক সুন্দর লাগছিল। কেন কাপড়গুলো পরতে গেলে আমাকে একটু দেখাতে পারতে, একটু ফিল নিতাম। আমি বাড়ির দরজা বন্ধ করে দিয়েছি, তারপরও তুই কেন ব্যালকনি দিয়ে আমার রুমে এসেছিস? এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? তুই এক্ষুনি এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনার গাড়ি কি আপনি তাই করতে পারেন ম্যাডাম, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। তবে ম্যাডাম, আপনি বাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে খুব খারাপ কাজ করেছেন। যাই হোক, আমি সেই ব্যাপারে কিছুই মনে করিনি। এখন আপনাকে আমি যেটা বলেছিলাম সেটাই করুন। আপনি নিজের হাতে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনুন। আমি আজ আপনার হাতের গরম কফি খেতে চাই। সেটা কখনোই হবে না। আমি কেন তোর জন্য কফি বানাতে যাব? আমি কি তোর বিয়ে করা বউ নাকি? তুই আমাকে বলবি আর আমি তোকে বানিয়ে দেব? আমি পারবো না তোকে কফি বানিয়ে খাওয়াতে। তোর যদি কফি খেতে ইচ্ছে করে তাহলে তুই নিজে বানিয়ে খেয়ে নে। ওফ সুইটহার্ট, এগুলো তুমি কি বলছো? আমি শ্বশুরবাড়িতে এসে নিজে রান্না করে খাবো কেন গো? তুমি তো আছো, তুমি আমাকে রান্না করে খাওয়াবে। এখন যাও, তাড়াতাড়ি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো, তা না হলে কিন্তু আমি এখন চিৎকার করে তোমার আশেপাশের সমস্ত বাড়ির মানুষজনদেরকে জড়ো করে বলবো তুমি আমাকে খারাপ কাজ করবার জন্য এখানে ডেকে নিয়ে এসেছো। তোর কি মাথায় সমস্যা আছে নাকি? তোর আচার আচরণ আমার সুবিধারও লাগছে না। তুমি কেন করছো আমার সঙ্গে এরকম বলো? আমি কি ক্ষতি করেছি তোমার?
তুমি আমার মনটা চুরি করেছো, এটাই তোমার সবচাইতে বড় অপরাধ। আমি তোমার প্রেমে দিওয়ানা হয়ে গেছি। তোমাকে ছাড়া আমি আমার চারপাশে কোনো কিছুই ভাবতে পারছি না। আমার সব কিছুতেই শুধু তুমি, আর তুমি আমার জীবনটাই তুমিময় হয়ে গেছে। তাই তোমাকে ছাড়া আমার আর অন্য কোনো পথ খোলা নেই। এখন আমি আমার জীবনে শুধু তোমাকেই চাই। প্লিজ নীল, তুমি এরকম করো না। দেখো, তুমি একটা ছেলে, আর তোমার বাবার বিশাল সম্পদ রয়েছে। তুমি একটা অপরাধ করলে সেটা সহজে ধামাচাপা হয়ে যাবে, কিন্তু আমার জীবনটা অতটাও সহজ নয়। আমি একটা কাজ করতে গেলে অন্তত 10 বার চিন্তা করি, আর তারপর সেই কাজে হাত দেই। আমার জীবনটা এত সহজ নয়। আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে একদম সহজ করে দেব। বলো, তুমি আমায় ভালোবাসবে, হ্যাঁ কি না? ভালোবাসা, প্রেম, বিয়ে এগুলো আমার জন্য নয়। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করতে পারো। এসব আমার জন্য অপরাধ বলতে পারো। কিন্তু কেন? এর পেছনে কি কারণ আছে, সে কারণটা আমি জানতে চাই। তোমার কথা শুনে যদি আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসলে তোমার খুব একটা ক্ষতি হয়ে যাবে, তাহলে আমি তোমার জীবন থেকে নিজেই সরে যাব। কিন্তু যদি এরকমটা মনে হয় তুমি আমাকে মিথ্যে বলছো, তাহলে এর জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। আমি তোমাকে অত সহজে ক্ষমা করব না। অতঃপর নেহা তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নীলকে খুলে বলে। সব কিছু শুনে নীল নেহাকে বলে, এখানে তো আমি তোমার দোষের কিছু দেখছি না, বা তুমি আমাকে ভালোবাসতে পারো না এমন কোনো কারণ দেখতে পাচ্ছি না। অপরাধ যদি করে থাকে তাহলে সেটা তোমার বাবা করেছে, তোমার মা করেনি, আর তুমিও করনি। সেই অপরাধের শাস্তি তোমরা নিজেদেরকে কেন দিচ্ছ? তুমি তোমার আম্মুকে ডাকো, আমি এক্ষুনি তোমার আম্মুর সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি চাই না তুমি আমার আব্বুর সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলো, কারণ আমার আম্মু এই বিষয়গুলো ভুলে থাকতে চায়। আর আমিও এখন যদি তুমি এই বিষয়গুলো আমার আম্মুকে মনে করিয়ে দাও, তাহলে আমার আম্মু অনেকটা কষ্ট পাবে। আমি চাই না আমার আম্মু কষ্ট পাক। তুমি যেরকমটা ভাবছো এরকমটা হবে না। আমি আন্টিকে সব কিছু বুঝিয়ে বলবো, আর তারপর দেখি আন্টি আমাকে কি উত্তর দেয়। যদি মনে হয় আন্টি এসব কিছু মেনে নিতে পারবে না, তাহলে তো আমি তোমাকে বললাম আমি নিজেই এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিব। কিন্তু যদি এরকমটা মনে হয় আন্টি এইসব কিছু মেনে নিতে পারবে, তাহলে তোমাকে আমি আমার বাড়িতে আমার বউ করে নিয়ে যেতে চাই। নেহা কিছুতেই তার আম্মুর সঙ্গে নীলকে কথা বলাতে রাজি হচ্ছিল না। নীলের প্যারাপেরিতে তাকে রাজি হতেই হলো এবং সে নীলকে নিয়ে তার আম্মুর রুমে গেল। তার আম্মু তখন বিছানায় বসে টিভি দেখছিলেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো? আর তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি নীল। যদি আল্লাহ চায় তো তাহলে আপনার মেয়ের হবু জামাই। আন্টি, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। যদি আপনি অনুমতি দেন তো শুরু করতে পারি। আমি তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো আর কি বোঝাতে চাইছো? একটু খুলে বলো তো শুনি, তুমি কি বলতে চাও? আসলে আন্টি, আপনার মেয়ে যে ভার্সিটির প্রফেসর, আমি সেই ভার্সিটির স্টুডেন্ট। আপনার মেয়েকে আমি যেদিন প্রথম দিন ভার্সিটিতে আসি সেদিনই দেখে পছন্দ হয়ে যায়, আর তারপরেই আপনার মেয়ের পিছনে পড়ি। কিন্তু আপনার মেয়েটা এতটাই নির্দয় যে আমাকে নিজের হৃদয়ে একটু জায়গা দিচ্ছে না। প্লিজ আন্টি, আপনি একটু বুঝিয়ে বলুন না, আমার মতো একটা ছেলেকে কেউ অ্যাভয়েড করে থাকতে পারে? আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে যেই ভার্সিটির প্রফেসর আর তুমি সেই ভার্সিটির স্টুডেন্ট, আর স্টুডেন্ট হয়ে তুমি আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছ? দেখো, এই সব কিছু আমি পছন্দ করি না। আমি চাই তুমি আমার মেয়ের পিছু নেওয়া ছেড়ে দাও, আমার মেয়েটাকে একটু স্বাধীনভাবে বাঁচতে দাও। জানি তোমরা পুরুষ জাতি মেয়েদের দেখলে নিজেদের সামলাতে পারো না, কিন্তু আমি আমার মেয়েটাকে সব পুরুষদের থেকে দূরে রেখেই বড় করেছি। এখন তার নিজেকে তুলে ধরবার সময় হয়েছে, তাই সে নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু তুমি তার সেই পথে বাধা হয়ে দাঁড়িও না, প্লিজ বাবা। আন্টি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি সেরকম ছেলে নই যে আপনার মেয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করব। বিশ্বাস করুন আন্টি, আপনার মেয়েকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই তাকে আমি ভালোবেসে ফেলি, আর তার ভালোবাসায় আমি এতটাই দেওয়ানা হয়ে গেছি যে আমি আমার চারপাশে আপনার মেয়েকে ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছি না। তাই প্লিজ আন্টি, আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনি আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলুন না। দেখো, তুমি আমার মেয়ের চাইতে বয়সে অনেক ছোট হবা। আর কে তুমি, কি তোমার পরিচয়, সে ব্যাপারেও আমি কিছু জানি না। তাই আমি এ ব্যাপারে তোমাকে কোনো কথা দিতে পারছি না।
আমি আমার মেয়েটাকে পুরো স্বাধীনতা দিয়ে দিয়েছি। সে এখন বড় হয়েছে, তার এখন যেটা করতে ইচ্ছে করে সে সেটাই করতে পারে। তাই আমি আমার মেয়ের বিয়ে, প্রেম এসব ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। এটা আমি আমার মেয়ের উপর সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। নেহা, এবার তো শুনতে পেয়েছো আন্টি কি বলেছে। তুমি যদি রাজি হও তাহলে আন্টি কোনো অমত করবে না। প্লিজ তুমি রাজি হয়ে যাও, আমার ভালোবাসাটাকে আর অ্যাভয়েড করো না। আই এম সো সরি। আমার মায়ের কোনো মত না থাকলেও আমারও মত আছে, কারণ তুমি বড়লোক বাবার একমাত্র বিগড়ে যাওয়া ছেলে। তোমাকে বিয়ে আমি কোনোদিনই করব না। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে অনেক ছোট। এখন তোমার মধ্যে আবেগ কাজ করছে। জীবনটা আবেগ দিয়ে চলে না। জীবনটাকে চালাতে হলে আরো অনেক কিছুর প্রয়োজন হয়। আমি একটু কোনো কিছু আবেগ দিয়ে চিন্তা করছি না, আমি সব কিছু বিবেক দিয়ে চিন্তা করছি। দেখো, আমি এখন পড়াশোনা করছি, ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। আমি এমন নয় যে বেকার হয়ে সারা জীবন বসে বসে খাবো। তাছাড়া আমার দায়িত্ব তোমাকে নিতে হবে না, আমি উল্টো তোমার দায়িত্ব নিতে পারবো, কিন্তু আমি কোনো দিন তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। দেখো বাবা, আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছি তুমি আমার মেয়েটাকে ভালোবাসো, কিন্তু আমার মেয়েটা ভালোবাসায় বিশ্বাসী নয়, কারণ তার মা জীবনের কাছে খুব খারাপভাবে ঠকে গিয়েছে, তাই সে ভালোবাসা বিশ্বাস করে না। তুমি যদি তাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে তুমি তোমার ফ্যামিলিকে পাঠাও। তোমার ফ্যামিলির সঙ্গে আমি কথা বলি, তারা যদি আমার মেয়েকে মেনে নেয় তাহলে বিষয়টা আমি ভেবে দেখব এবং আমার মেয়েকে আমি কিছু বলতে পারবো। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যত দ্রুত সম্ভব আমার ফ্যামিলির সঙ্গে কথা বলবো এবং আপনাদের বাড়িতে লোক পাঠাবো। কিন্তু আন্টি, নেহাকে যদি আমি না পাই তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে, কারণ জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছি, আর ভালোবাসার মানুষটাকে না পেলে একটা মানুষ এমনিতেই আধমরা হয়ে যায়। সেটা আমাকে বোঝাতে হবে না বাবা, জীবনে ভালোবাসার কাছে হেরে গেছি, তাই জানি ভালোবাসার কাছে হেরে গেলে মানুষের অবস্থা কেমন হয়ে যায়। যাই হোক, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। এই কথা শুনে নীল নেহার দিকে তাকিয়ে বলল। নীল তখন আর কোনো কথা না বলে নেহার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। অপরদিকে নেহা নীল চলে যাওয়ার পরে তার আম্মুকে বলল, আম্মু, আমার মনে হয় তুমি কাজটা একদমই ঠিক করোনি। ওকে ভরসা দেওয়াটা ঠিক হয়নি, কারণ তুমি খুব ভালো করে জানো প্রেম ভালোবাসায় আমি বিশ্বাসী নই। তাছাড়া বিয়ে জিনিসটাও আমি জীবনে করতে চাই না। একটা চাকরি তো করছি, জীবনটা কোনোভাবে চালিয়ে নিতে পারবো। কি দরকার অযথায় ঝামেলায় জড়ানোর? একা জীবন কাটানোটা কতটা কষ্টের সেটা আমি খুব ভালো করেই জানি। আমি নিজের যে কষ্টটা ভোগ করেছি, আমি চাই না আমার মেয়েটাও সেই কষ্টটা ভোগ করুক। তাই আমি ছেলেটাকে পারমিশন দিয়েছি তার ফ্যামিলির সঙ্গে কথা বলে ফ্যামিলিকে আমার সঙ্গে কথা বলানোর জন্য। তাদের কথাবার্তা আচরণ দেখে যদি মনে হয় তারা তোমাকে ভালো রাখতে পারবে, তাহলে আমি বিষয়টা ভেবে দেখব। আমি কিন্তু তাকে একবারও এটা বলিনি যে আমি তোমাকে তার সঙ্গে বিয়ে দেব, বলেছি ভেবে দেখব। তুমি জানো না এই ছেলেটা কিন্তু তোমার বলা এইটুকু কথাকে তোমার পারমিশন মনে করে নিয়েছে। আর সে যেইভাবেই হোক তার ফ্যামিলিকে রাজি করিয়ে এখানে নিয়ে আসবে, কারণ সে কোটিপতি বাবার একমাত্র আদরের ছেলে। তার জন্য তার বাবা মা সবকিছুই করতে পারে। সে যদি তার ফ্যামিলিকে রাজি করাতে পারে তাহলে তোমার সমস্যা কোথায়? শোনো, আমি একা জীবনটা পার করেছি, তাই আমি জানি জীবনটা কেমন। আমি তোমাকে সেই কষ্টের মধ্যে দেখতে চাই না। আমি চাই তোমার পাশে কেউ একজন থাকুক, যে তোমার সমস্ত বিপদ আপদে তোমার পাশে দাঁড়িয়ে বলবে, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। সেরকম মানুষ এখন আর পৃথিবীতে নেই। সবাই শুধু নিজেদের স্বার্থ খুঁজে, স্বার্থ ছাড়া কেউই কারোর পাশে থাকে না মা। এই বলে নেহা তার আম্মুর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। এর পরের দিন বিকেলবেলা নীলের ভার্সিটির প্রফেসর নীলের আব্বুর সঙ্গে দেখা করতে আসে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনার কি অবস্থা? হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? এই তো আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে এলাম। যদিও আমি একজন বাইরের মানুষ হয়ে এই ব্যাপারে কথা বলা ঠিক নয়, কিন্তু আমি তো নিজেকে নীলের টিচার মনে করি, তাই আপনার সঙ্গে কথাটা বলতে এলাম, যদি অনুমতি দেন তো। এভাবে কেন বলছেন আপনি? তো আমার ছেলের টিচার আপনি। আমার ছেলের ব্যাপারে
কোনো কথা বলতে আসলে নিশ্চিন্তে বলতে পারেন, আমি কিছুই মনে করব না, বলুন প্লিজ। আসলে আমাদের ভার্সিটিতে গত বছর একজন টিচার নিযুক্ত হয়েছে, যে কিনা নীলের ইংলিশ ক্লাস টিচার। তাকে তো আপনি চেনেন। মানে আপনি ওই মেয়েটার কথা বলছেন, নেহা নামের মেয়েটা তো? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সরাসরি বলছি, নেহা আর নীল দুজন দুজনকে ভালোবাসে। এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আপনি জানেন নেহা নীলের টিচার হয়, সেখানে প্রেম ভালোবাসার মতো সম্পর্ক আছে কি করে? তাছাড়া আমার ছেলেকে আমি আপনার ভার্সিটিতে পড়াশোনা করার জন্য পাঠাই, প্রেম করার জন্য নয়। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমার মেয়েও তো আমার ভার্সিটির স্টুডেন্ট। যাই হোক, আমি এই ব্যাপারে আর কথা বাড়াতে চাই না। আপনাকে আমি যেটা বলতে চাই, দেখুন, প্রেম ভালোবাসা বলে কয়ে হয় না, যখন তখন যে কারোর সঙ্গে হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু তাই বলে ক্লাস টিচারের সঙ্গে প্রেম? আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি 1 মিনিট ওয়েট করুন, আমি নীলকে এক্ষুনি ডেকে আনছি। আমি আমার ছেলের মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমিও চাই সত্যটার সামনে আসুক। আপনি আপনার ছেলেকে ডাক দিন, আমি আপনার ছেলের সামনে সব কিছু বলতে চাই। নীলের আব্বু তখন নীলকে ড্রয়িং রুমে ডেকে আনলো আর প্রিন্সিপাল স্যারের বলা কথাগুলো বলল। হ্যাঁ আব্বু, তুমি একদম ঠিক কথা শুনেছ। প্রিন্সিপাল স্যার তোমাকে একদম সত্যি কথাই বলেছেন। আমি নেহাকে ভালোবাসি আর নেহাও আমাকে ভালোবাসে, তাই এটাই ভালো হবে যে তুমি আমাদের সম্পর্ক মেনে নাও। তা না হলে আমি আমার ভালোবাসার জন্য তোমার বাড়ি ছেড়ে চলে যাব, এমনকি তোমার সম্পত্তির আশা ছেড়ে দিও। কথাগুলো রান্নাঘর থেকে শুনছিলেন নীলের আম্মু। তিনি এই কথা শুনে ড্রয়িং রুমে আসেন আর বলেন, এসব তুমি কি বলছো নীল? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তোমার মতো ছেলেকে আমি পেটে ধরেছি, ভাবতেও আমার লজ্জা লাগছে যে কিনা ভার্সিটির প্রফেসরের সঙ্গে প্রেম করছে। ছি ছি, আমি এসব ভাবতে পারছি না। আম্মু, ভালোবাসায় লজ্জা থাকে না। ভালোবেসে ফেলেছি তো আমি কি করব বলো? ভালোবাসা কি অপরাধ? তোমরা যদি মনে করো আমি কাউকে ভালোবেসে অপরাধ করেছি, তাহলে সেটাই, আমার কিছু বলার নেই এখানে। হ্যাঁ, আমি আপনাদেরকে এটাই জানাতে এসেছিলাম, ওরা দুজন দুজনকে ভালোবাসে। এখানে আমরা কেন বাধা হয়ে দাঁড়াবো? জীবনটা তাদের, সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে, তাই আমাদের উচিত তাদের সিদ্ধান্তকে রেসপেক্ট করা। আমি বুঝতে পারছি না, একটা ভার্সিটির প্রিন্সিপাল হয়ে আপনি কিভাবে আপনার ছাত্রের এসব অন্যায় আবদারকে প্রশ্রয় দিচ্ছেন? আপনারা কি ভার্সিটিতে পড়াশোনা করান নাকি এসব প্রেমলীলা শেখান? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা আদৌ স্টুডেন্টের এসব কিছু শেখাই না, কিন্তু ভালোবাসা আলাদা একটা জিনিস, যেটা সবার জন্য জন্ম নেয় না। আর যখন ভালোবাসা জীবনে আসে তখন বলে কয়েও আসে না। তাই বলে ভার্সিটির প্রফেসরকে? অসম্ভব, আমি এটা কোনোদিনও মেনে নেব না। নীল, তোমাকে বলছি, তোমার যদি মনে হয় এই মেয়েটাকে ভালোবাসার জন্য তুমি আমাদের ছেড়ে চলে যাবে, তাহলে চলে যেতে পারো, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি ভুলে যাব আমার কোনো ছেলে সন্তান ছিল, কিন্তু আমি আমার মান ইজ্জতের কাছে কখনোই কম্প্রোমাইজ করব না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আজকে, এখন, এই মুহূর্তে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা কোনো দিনও আমাকে খুঁজে পাবার চেষ্টা করো না, আর আমি কোনো দিন তোমাদের এখানে ফিরে আসবো না। প্লিজ এরকম করো না। বাবা মা সন্তানের ভালোর জন্যই সব কিছু করে। আমার মনে হয়েছিল এই বিষয়টা তোমার ফ্যামিলিকে জানানো উচিত, তাই আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু উনি এভাবে রিয়েক্ট করবে সেটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, আমি এখন আসছি। আপনারা দেখুন, আপনাদের পারিবারিক ব্যাপার পারিবারিকভাবেই মিটিয়ে নিতে পারলেই ভালো হয়। সেটা তো আপনার আগেই ভাবা উচিত ছিল। কারোর ফ্যামিলিয়ার বিষয়ে অনুমতি ছাড়া কথা বলতে হয় না। আপনি যদি আজ এই বিষয়টা নিয়ে আমার বাড়িতে না আসতেন, তাহলে আমার ছেলে কোনোদিন আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করার সাহস পেত না। তুমি ভুল করছো বাবা। তুমি আমার জীবনে সব কিছুর পূর্ণতা দিতে পারলেও ভালোবাসার পূর্ণতা দিতে পারোনি। তুমি কোনোদিন আমার কাছে ভালো বাবা হয়ে উঠতে পারোনি। তুমি সবসময় তোমার অহংকার আর দাম্ভিকতার কাছে হেরে গেছো। তুমি আমার জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব রাখোনি, শুধু ভালোবাসার অভাব রেখেছো। তুমি কখনোই আমার কাছে জানতে চাওনি আমার কিসে ভালো লাগে,
তোমার যেটা ভালো লেগেছে সেটাই তুমি আমার উপর চাপিয়ে দিয়েছো, আর আমি তোমাকে আমার বাবা হিসেবে সেগুলো মেনে নিয়েছি। কিন্তু এখন আর নয়, এখন আমি বড় হয়েছি, সময় হয়েছে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। নীল, এসব তুমি কি বলছো? তুমি জানো তুমি তোমার আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আই এম সো সরি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমি তোমাদের যতই চিন্তা করতে পারলাম না, কারণ নেহা জানে ভালোবাসার মানুষ হারিয়ে বেঁচে থাকাটা কতটা কঠিন, কারণ সে তার আম্মুকে নিজের চোখের সামনে আগুনে পুড়তে দেখেছে। কিন্তু আমি নিজেকে সেই কষ্টটা দিতে চাই না। আমি আমার ভালোবাসাকে জয় করে নিতে চাই। তাতে যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে আমার কিচ্ছু করার নেই, আমাকে তোমরা মাফ করে দিও। এই কথা বলেই নীল তৎক্ষণাৎ এক কাপড়ে বাসা থেকে বের হয়ে গেল। কোথায় যাবে কোনো কিছুরই কোনো ঠিক নেই, কিন্তু সে এই বাড়িতে আর থাকবে না, আর কোনোদিন ফিরেও আসবে না, সেটাই হলো কথা। বাসা থেকে বের হয়ে এসে তার বন্ধু হৃদয়কে ফোন দিল। কি ব্যাপার দোস্ত, হঠাৎ কি মনে করে ফোন দিলি? সব কিছু ঠিক আছে তো? না দোস্ত, কোনো কিছুই ঠিক নেই। আব্বুর সঙ্গে আজ নেহার ব্যাপারে কথা বলেছিলাম, কিন্তু আব্বু কিছুতেই মেনে নিল না, তাই আমি বাসা থেকে বের হয়ে এসেছি। আর কোনোদিনও বাসায় ফিরে যাব না। এসব তুই কি বলছিস? তুই জানিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কেন তোর আব্বুর সাথে ঝামেলা করতে গেলি? শোন, নেহার মতন মেয়ে জীবনে একটা গেলে 10টা আসবে, কিন্তু বাবা কোনো দিনও ফিরে পাবি না। তারা তোকে কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে, তুই জানিস? দেখো, আমি অত কিছু জানি না আর জানতেও চাই না। আমি আমার জীবনে যখন আমার ভালোবাসার মানুষকে পাবো না, তখন আমার জীবনে আর অন্য কিছুর কোনো প্রয়োজন নেই। আমি তো তাদেরকে বুঝিয়ে বলেছিলাম আমি আমার ভালোবাসার মানুষটাকে সাথে নিয়ে তাদের সঙ্গে থাকতে চাই, কিন্তু তারা কেন সেটা বুঝলো না। তাহলে আমি কেন তাদের কথা ভাবতে যাব? কিন্তু তারপরও তারা তোর বাবা মা, তোদের কথা তো শোনা উচিত। দেখো, আমি এই জন্য তোকে ফোন করিনি। আমি তোকে ফোন করেছি অন্য একটা কারণে। আমি বাসা থেকে বের হয়ে এসেছি, কিন্তু যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি যদি তোর বাসায় আসি তাহলে কি তুই আমাকে 2-3 দিন তোর বাসায় থাকতে দিবি? আমার বাসায় 2-4 দিন থাকাটা কোনো ব্যাপার না, কিন্তু এইরকম করলে কি তোর ফ্যামিলি তোকে মেনে নেবে? আমার মনে হয় না। সেই সব কিছু পরে দেখা যাবে। এখন আমি তোর বাসায় আসবো কিনা সেটাই বল। তা না হলে আমাকে অন্য জায়গায় খুঁজতে হবে। আমাকে তো থাকতে হবে, তাই না? রাস্তায় তো আর থাকতে পারবো না, তাহলে তো লোকে নানান কথা শোনাবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোকে অন্য কোথাও যেতে হবে না। তুই আমার বাসায় চলে আয়, তারপর দেখা যাক কি হয়। অতঃপর নীল হৃদয়ের পাশে চলে গেল। কথাটা নেহার কান পর্যন্ত পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না মনে হয়। সেই কথাটা শুনে হৃদয়ের বাসার ঠিকানা নিয়ে সেখানে এসে পৌঁছালো, আর নীল তাকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার নেহা, তুমি এখানে কেন? এই প্রশ্নটা আমার করা উচিত। তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? তোমার বাবার তো রাজপ্রাসাদ রয়েছে, আর রাজপ্রাসাদ ছেড়ে তুমি কেন হৃদয়ের বাড়িতে এসে উঠেছো? আমি সেটার কারণ জানতে চাই। যেখানে বাবা মা আমার ভালোবাসা মেনে নেবে না সেখানে আমি কেন থাকবো? আমি এখানে 2-3 দিন আছি, তারপর কোথাও একটা চলে যাব। যেদিন আমি নিজের একটা ঠিকানা করতে পারবো সেদিন আমি তোমাকে নিতে আসবো। সেদিন কি তুমি আমার সঙ্গে যাবে? না, আমি তোমার বাবা মাকে ছাড়া কোনোদিনই তোমার সঙ্গে যাব না। তোমার বাবা মাকে রাজি করিয়ে যেদিন তুমি আমাকে নিতে আসতে পারবে সেদিনই আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব, এর আগে নয়। যাই হোক, এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। বাবা মায়ের সঙ্গে রাগ দেখানো বুদ্ধিমানের কাজ নয়। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তুমি এক্ষুনি তোমার বাড়িতে চলে যাও। তোমার বাবা মাকে বুঝিয়ে বলো, তারা অবশ্যই সবটা বুঝবে। আর তোমার বাবা মা যদি সবকিছু বুঝে শুনে আমাকে নিতে আসে তাহলেই আমি তোমাদের বাড়িতে যাব। হ্যাঁ নীল ম্যাডাম, একদম ঠিকই কথা বলেছেন। তুই বাসায় চলে যা, তারপর আঙ্কেল আন্টি ভালো করে বুঝিয়ে বল। আমি আশা করি তারা অবশ্যই বিষয়টা বুঝবে। শোন, সন্তানের খারাপ কোনো বাবা মাই চায় না। তুই আঙ্কেল আন্টিকে বল, তারা বুঝতে পারবে। তারপর হৃদয় আর নেহা দুজনেই নীলকে অনেক বুঝিয়ে বলাতে নীল বাসায় যেতে রাজি হলো এবং বাসায় চলে আসলো। বাসায় আসতেই তার বোন তাকে জড়িয়ে কান্না করতে করতে বলল, কি রে ভাইয়া, তুই কোথায় চলে গিয়েছিলি? আব্বু আম্মুর সঙ্গে রাগ করে এইভাবে বাসা ছেড়ে চলে যেতে হয় নাকি? তুই আমাকে বলতি, আমি আব্বু আম্মুকে বুঝিয়ে বলতাম। তাই বলে তুই এইভাবে বাসা ছেড়ে চলে যাবি নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, আমি একজনকে ভালোবাসি, এটা আমার আব্বু আম্মুর মেনে নিতে সমস্যা কোথায়? জীবনে কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে, তাহলে ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে সমস্যা কোথায়? সমস্যা একটাই,
সেটা হলো নেহা তোর সাইতে বয়সে বড়, তাছাড়া নেহার বাবা নেই, তাই আব্বু এরকম করেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি আব্বুকে বুঝিয়ে বলবো বিষয়টা, আব্বু মেনে নেবে, তুই চিন্তা করিস না। ঠিক আছে, তাই যেন হয়। আমি রুমে যাচ্ছি, আমাকে কেউ ডাকতে আসিস না। আমার ভালো লাগছে না, ঘুমাবো। এই কথা বলে নীল নিজের রুমে চলে আসলো আর দরজা বন্ধ করে শুয়ে রইল। কিন্তু কিছুতেই ঘুম আসছিল না, কারণ সে যেমন এক কথার মানুষ, তার বাবাও ঠিক এক কথার মানুষ। তার বাবাও নিজের কথা ফিরিয়ে নিতে পছন্দ করে না। অপরদিকে সেদিন রাতের বেলা রিমি তার বাবার সঙ্গে কথা বলতে রুমে গেল। আব্বু, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি বলবি বল না, এতে অনুমতি নেওয়ার কি আছে? তুই আমার একমাত্র মেয়ে, তুই আমাকে যা বলবি তাই শুনবো। আব্বু, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। তুমি যদি আমার রিকোয়েস্টটা রাখো তাহলেই বলবো, আর যদি না রাখো তাহলে বলে কোনো লাভ নেই। কেন শুধু শুধু নিজে ছোট হব? তোর এরকম কেন মনে হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বল, আমি তোর কথা শুনবো, কারণ তুই তো আমার একমাত্র আদরের রাজকন্যা। এখন পর্যন্ত তোর কোনো কথা আমি অমান্য করিনি। বল কি বলবি। আব্বু, মনে করো আমি জীবনে এমন একজনকে ভালোবেসে ফেললাম যার স্ট্যাটাস তোমার সঙ্গে যায় না, তখন তুমি কি করবে? আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে এসেছো, তাই কথা ঘুরিয়ে কোনো লাভ নেই। কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আমি কাজ করব। আব্বু, নেহা আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে। আমি তোমাকে এটাই বলতে এসেছি, তুমি ওদের ভালোবাসা মেনে নাও। শোনো, ভালোবাসা বিহীন জীবন শুকনো পাতার ন্যায় উঠতে থাকে, কেউই সুখে থাকতে পারে না সেখানে। তনু, নেহার তার বাবার সঙ্গে সম্পর্ক নেই। নেহার জন্মের পর তার বাবা তাদেরকে রেখে চলে গেছিল। আমি এগুলো জানার পরেই এই মেয়েটাকে আমার বাড়ির বউ বানাতে পারি না। দেখো বাবা, তুমি যেমন একটা কথা জানো, তেমনি আমিও নেহার ব্যাপারে খোঁজ নিয়েছি। আমিও জানি সেখানে নেহার মায়ের কোনো দোষ ছিল না। নেহার বাবা অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করত, তাই নেহার আম্মুকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। যদিও তিনি নেহার আম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু ভালোবাসার মর্যাদা তিনি রাখেননি। বিয়ের পরে তিনি পরনারীতে আসক্ত হন, আর সেই কারণেই ডিভোর্স হয়। তুমি কি বলতে চাইছো একটু খুলে বলবে প্লিজ? সোজা কথা বলি, সেখানে নেহা কিংবা তার মায়ের কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষটাই তার বাবা ছিল। তাই তার বাবার ভুলের শাস্তি তুমি নিষ্পাপ মেয়েটাকে দিতে পারো না। কিন্তু নিজের টিচারকে বিয়ে করাটা কি ঠিক হবে? দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসার মধ্যে বয়স বা কোনো সম্পর্ক ম্যাটার করে না। তারা যদি ভালো থাকতে পারে তাহলে এই সম্পর্কটা মেনে নিতে তোমার তো কোনো সমস্যা থাকার কথাই নেই। আমি তোমার মেয়ে হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুমি ওদের সম্পর্কটা মেনে নাও। ওরা দুজন ভালো থাকবে, আর তুমি কি চাও না তোমার সন্তানরা ভালো থাকুক? দেখ, আমার বাবা আমার জন্য কানাকড়িও রেখে যাননি, কিন্তু আমি তোদের জন্য এইসব কিছু করেছি অনেক কষ্ট করে। তাহলে আমি কেন চাইবো না তোরা ভালো থাক? তাহলে তুমি এটা মেনে নিচ্ছ না তো? হ্যাঁ, মেনে নিয়েছি। এখন তো আর মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ তোরা বড় হয়েছিস, নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। তাহলে আর আমি কেন তোদের স্বাধীনতায় হস্তক্ষেপ করব? তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ এত সহজে বিষয়টা মেনে নেওয়ার জন্য। এই বলে রিমি সেখান থেকে দৌড়ে নীলের রুমে গেল আর নীলকে খুশির খবরটা দিল। খবর পেয়ে তৎক্ষণাৎ নেহাকে ফোন দিল এবং নেহাকে জানিয়ে দিল তার বাবা বিষয়টা মেনে নিয়েছে। এরপর চলে গেল বেশ কিছুদিন। এভাবে ঈদের মধ্যেই দুই পরিবারের সম্মতি নিয়ে তাদের বিয়ের আয়োজন করা হলো। তা ভাইয়া, এবার তো নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে পেতে চলেছিস, এবার কেমন লাগছে তোর? নিজে একজনকে ভালোবেসে বিয়ে করো, তাহলেই বুঝতে পারবি আমার কেমন লাগছে। এখন পথ থেকে সর, আমার বউটা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। আরে ভাইয়া, সবে রাত 11টা বাজে, একটু ওয়েট কর না। আমাদের দেনা পাওনাগুলো একটু বুঝিয়ে দে, তারপর আমরা এখান থেকে চলে যাই। দেনা পাওনা মানে কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুই কি আমার কাছে কিছু পাবি নাকি?
দেখ ভাইয়া, একদম ন্যাকা সাজার চেষ্টা করবি না। এত কষ্ট করে তোর জন্য বাসর ঘরটা নিজের হাতে সাজিয়েছি, আর এখন আমাকে খালি হাতে চলে যেতে বলছিস? আমার পেমেন্ট দে, না হলে আমি এখান থেকে যাব না এবং তোকেও বাসর করতে দেব না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাকে ঘুষ দিতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই নিন, এখানে পুরো 50,000 টাকা আছে। এটা পুরোটাই আপনার। এবার দয়া করে রুম থেকে বের হন, আর কোনো উল্টাপাল্টা কাজ করেছেন কিনা সেটা বলে যান। অবশ্যই করেছি। আমি তোর বোন বলে কথা উল্টোপাল্টা কাজ না করে থাকতে পারি নাকি? তবে তার জন্য আপনাকে এক্সট্রা চার্জ করতে হবে। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই তো 50,000 টাকা দিলাম, এখন আবার এক্সট্রা চার্জ চাইছিস? তুই বোন নাকি অন্য কিছু? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ, একদম বেশি কথা বলবি না। আমি আব্বুকে বুঝিয়ে বলেছি বলে কিন্তু আব্বু তোকে নেহার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। তা না হলে কিন্তু নেহাকে তোর কখনোই পাওয়া হতো না। তাই আমাকে একদম কথা শোনাবি না। যেটা চেয়েছি সেটা দিয়ে দে, তা না হলে কিন্তু আমি এখন আব্বুর কাছে গিয়ে তোর নামে উল্টোপাল্টা কথা বলবো, মনে রাখিস। সেটা আর আপনাকে করতে হবে না ম্যাডাম, আপনি আমার জন্য অনেক করেছেন, আর কিছুই করতে হবে না, ঠিক আছে? এখানে আরও 20,000 টাকা আছে। এবার দয়া করে এখান থেকে কেটে পড়ুন। এই তো আমার লক্ষ্মী ভাই, ভাইয়ের মতো কাজ। এবার যাও, আমি কিছুই উল্টাপাল্টা করিনি। তোমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দায় ছিলাম। যাই হোক, এখন আমি আমার টাকা পেয়ে গেছি। এখন আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। যাও, তুমি তোমার বইয়ের কাছে যাও। এই বলে সে সেখান থেকে চলে গেল। আর নীল নিজের কপাল চাপড়াতে চাপড়াতে রুমের ভিতরে আসলো আর দরজাটাও বন্ধ করে দিল। নীল রুমে এসে পাগড়িটা রেখে নেহার কাছে যেতে চাইছিল। তখনই নেহা বিছানা থেকে নেমে এসে নীলকে সালাম করলো। আর ড্রেসিং টেবিলের পাশে রাখা গ্লাসটাতে দুধ রাখা ছিল, সেটা নীলকে খেতে দিল। নীল সেটা খেয়ে নেহাকে বলল, তো এবার কি হলো ম্যাডাম? অবশেষে তো আমি আপনাকে পেয়ে গেলাম। আপনার কোনো অজুহাত আর কাজে আসলো না। এবার নিশ্চয়ই আপনি আর নিজেকে আমার থেকে সরিয়ে রাখবেন না। আরে না, সেটা বললে হয় নাকি? বিয়ে করব না বলেও করে ফেললাম, আর এখন বাসর করব না এমনটা তো হতেই পারে না। বাসর জীবনে একবারই হয়, তাই এই সময়টা নষ্ট করতে চাই না। চলো আজ T20 ফাইনাল ম্যাচ খেলবো। নেহার কাছ থেকে এমন কথা শুনে নীলে যেন উত্তেজনা আর বাদ মানছিল না। সে নেহাকে নিজের কাছে টেনে নিল আর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিজের সঙ্গে জড়িয়ে নিল। তারপর নেহার ঠোঁটে কিস করতে থাকলো আর সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন করতে থাকলো। নেহা ও নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে নিজের সবটা ভালোবাসার মানুষটিকে বিলিয়ে দিল। আর দুজনার ভালোবাসার উষ্ণতা হতে থাকলো। আর এভাবেই শুরু হলো তাদের নতুন একটা ভালোবাসার গল্প।